হাতের সূক্ষ্ম ব্যায়াম, পায়ের সূক্ষ্ম ব্যায়াম করেছিলে তো সেই সূক্ষ্ম ব্যায়াম আমাদের ওই জগিং এর মাধ্যমে আমরা করে নিই। আর আসল কমপ্লিট এক্সারসাইজ আমরা করি কিসের মাধ্যমে? একটা আসনের মাধ্যমে, সেটা হচ্ছে সূর্য নমস্কার। গুড। সূর্য নমস্কারের মাধ্যমে আমাদের কমপ্লিট এক্সারসাইজ করি। এবং স্থিতি কটা আছে সূর্য নমস্কারে? আর আসন কটা? কোন কোন বইয়ে? গুড। তাহলে সেই ক্ষেত্রে আমরা 7টা যদি বলি সেটাও ঠিক আছে, 8টা বলি সেটাও ঠিক আছে। আর স্থিতি স্টেপিং করে নিয়ে যে কটা আমরা করেছি সেই 12টা। বোঝা গেল? ওই দেখো, ওই যে ওখানে পাশে স্ক্রিনে রাখা যাচ্ছে সূর্য নমস্কারের পদ্ধতি। এই পদ্ধতি একটু ফাস্ট আছে, 5 মিনিট। আচ্ছা, আর 5 মিনিট আছে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক। একটার সময় আমরা শুরু করবো, পাক্কা একটার সময় আমরা দেবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই এত নাম্বারটা কি আছে দেখুন, তা না পাশাপাশি বসে আছে। হ্যাঁ, 12 কোনটা? দিক ক খ গ ঘ কোনটা হবে? দরকার নেই কিচ্ছু না, তোমরা যতটুকু জেনেছো ততটুকুই লিখবে, ঠিক আছে? কারণ হচ্ছে নিজেদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ আমি এটা পেরেছি, করতে পেরেছি। এখন যদি আমি 4টা অপশন থাকবে, 4টে অপশন আছে, একটা ঠিক হয়ে গেল। এখন যদি মনে করি যে না আমাকে টোটালি ভালো মার্কস নিতে হবে, দরকার নেই তো। আমার হচ্ছে জানা দরকার, তাই না? আমাদের এই কারণে জানা দরকার যে এই কদিনে যে আমরা ক্লাসটা আমরা পড়িয়েছিলাম না, তার মধ্যেই কিন্তু কোশ্চেন আছে। তোমরা উত্তর দিলে কি হবে? তোমরা কতখানি জেনেছো নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা হবে। আগে আমাদের আমাকে জানতে হবে। বোঝা গেল? কি এখন কি শুরু হবে? দাওয়া বাবা সবাই রেডি আছে, ঠিক আছে? খুব সুন্দর তোমাদের ক্লাসটা, সত্যি খুব ভালো ক্লাস। তবে এই এত সুন্দর, এটা যদি আমরা প্রথম দিন থেকে এতগুলো পেতাম খুব ভালো লাগতো। স্যার যেরকম বললেন না যে গত বছর থেকে আমরা শুরু করেছিলাম এই ক্লাসটা, এবং তোমাদের কলেজের যারা কর্মকর্তা রয়েছেন, স্যাররা রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, বা যারা এই বিষয়ে উদ্যোগী হয়েছেন, তাদেরকেও সাধুবাদ দেই এই কারণে যে এই কোর্সগুলো জানা দরকার। এই কারণে যে ছোট্ট ছোট্ট 20 জনকে যদি আমরা শেখাই, 30 জনকে যদি শেখাই, তার মধ্যে যদি 3 জন মানে 10% যদি গ্রহণ করতে পারে, তাহলেও কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট। আজকে স্যার যেরকম চারিদিকে ছুটে বেড়াচ্ছেন এই বিভিন্ন, শুধু যোগের বলে নয়, তার সাথে উনি রয়েছেন স্পোর্টসের সাথে আছেন, উনি আছেন বিভিন্ন দিক দিয়ে উনি যেরকম জড়িয়ে আছেন। তো এটাও তোমরা তোমাদের ক্ষেত্রে একটা ভালো দিক যে আজকে ডেপুটি শ্রীমণিও এসেছেন তোমাদের সাথে ক্লাসের মধ্যে করার জন্য, ঠিক আছে? তাহলে কোশ্চেন পেপার দেওয়া হচ্ছে, ওপরে নাম, রোল নাম্বার, আর হচ্ছে কোর্স, কি কোর্স আছে সেই কোর্সগুলো তোমরা লিখে দেবে। আচ্ছা, নিজে লিখবে কিন্তু, হ্যাঁ? 8 ঘন্টার পর তারপর তোমরা আলোচনা করবে যে কি রে এই নাম্বারে এটা দিয়েছিস তো, না এটা দিয়েছিস এরকম, ঠিক আছে? কেউ কারণটা দেখবে না। তাহলে আমরা বুঝবো যে আমাদের 4 দিনের যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল তাতে তোমরা ভালো মতো শিখেছো। সব দেওয়া হয়েছে?
22টা আছে, 20টা টিক চিহ্ন দেবে, হ্যাঁ 22টা আছে কিন্তু।
দেখিনি, সব এখানে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে এরকম চুপ করে থেকে পিস পিস করে কথা বলো, এইরকম করে ঘুমড়ে পড়লে হ্যাঁ, চালু করে দিয়েছে কিভাবে রেগুলার ক্লাস করেছে একটু অসুবিধা হতো, তাই না?
বিভিন্ন ডিসকাশন হয়েছে। আমি বললাম যোগা এজ এ স্পোর্টস বা বিভিন্ন জিনিস তোমাদের মধ্যে থেকে যদি কারো কোনো কিছু জানার থাকে বা কারো কেমন লেগেছে দু একজন যদি এসে বলতে পারো তাহলে খুব ভালো হয়। আমরাও আমাদের জায়গায় প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। কেন অ্যাকচুয়ালি যারা বিএড-এ আছো বা এমএ-এ আছো, আমার একটা অ্যাডভাইস, এরপরে তোমাদের হয়তো বিভিন্ন জায়গায় ন্যাশনাল সেমিনার অর্গানাইজ হয়, সেগুলোতে পার্টিসিপেশন বা যারা নেট পাস করে বিভিন্ন জায়গায় তোমরা জবের জন্য কলেজ লেভেলে জবের জন্য বা এমএ পাস করে যাবে, সেইখানে আমাদের সেমিনারগুলোকে অ্যাটেন্ড করতে হয় এবং সেমিনার প্রেজেন্টেশন হয়। সেই সেমিনারে প্রেজেন্টেশন করার পর কিন্তু প্রশ্ন উত্তর পর্ব থাকে। কারো কোনো অডিয়েন্সের মধ্যে থেকে কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেই বিষয়ের উপর এক্সপার্টরা বসে থাকেন এবং সেখানে উত্তর দিতে হয়। তো তোমাদের মধ্যে যদি কোনো থাকে সেরকম প্রশ্ন জিজ্ঞাসা, তাহলে আমরা বসে আছি এখন আপাতত, তো আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে ওই যে আশা করবো যে তোমাদের কোর্সটা কেমন লাগলো বা কি কি বিষয় তোমরা জানতে পারলে সেই বিষয়ে যদি একজন দুজন বলো এখানে এসে, তাহলে খুব ভালো হয়। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। বা জানার কোনো বিষয় থাকলে বিয়ন্ড দ্য সিলেবাসও অ্যাকসেপ্টেবল, মানে সিলেবাসের বাইরেও যদি তোমরা কেউ জিজ্ঞাসা কোনো কিছু থাকে আমরা চেষ্টা করব। তো একজন দুজন অন্তত আসো, বলো কেমন লাগছে। বা নমস্কার, আমার নাম শিউলি মণ্ডল, বিএড ফার্স্ট সেমে। হচ্ছে যোগ নিয়ে আমার আমরা যেহেতু সংস্কৃতের স্টুডেন্ট, আমি যেহেতু, তো সেখানে যোগ দর্শন সম্পর্কে আমার পড়া ছিল, কিন্তু কখনো করে ওঠা হয়নি প্র্যাকটিক্যালি যে এইভাবে করতে হয় বা আসন সম্পর্কে কোনো কিছু ধারণা ছিল না। সেটাই ক্লাসটার মাধ্যমে কিছু কিছু জেনেছি। আরও হয়তো অনেক আসনই আছে যেগুলো জানা নেই, আর যতটুকু জানছি ততটুকুর মধ্যে খুব ভালো লেগেছে। কিন্তু প্র্যাকটিক্যাল থিওরি যে বিষয়গুলো ছিল সেগুলো কিছুটা জানা ছিল, যেহেতু মহর্ষি পতঞ্জলির যোগ দর্শন আমাদের পাঠ করি, তো সেই জন্য কিছুটা জানা ছিল। কিন্তু যেগুলো আমাদেরকে করে দেখিয়েছে, আমাদের বিভিন্ন ধরনের অসুখ হয় শরীরের মধ্যে, সেগুলো যেগুলো আমাদেরকে করে দেখাতে দেখিয়েছেন তারা, সেগুলো সম্পর্কে আমার সত্যি জানা ছিল না। আর এই ক্লাসের মাধ্যমে আমার শরীরে অনেক প্রবলেম আছে, যেগুলো সমাধান হিসেবেও আমি পেয়েছি। তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে স্যার করিয়েছে, যে ম্যাম করিয়েছে তাদেরকে। আর তারা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যোগ দর্শনটাকেও, এমনকি তারা কীভাবে আমরা এই সমস্ত কিছু থেকে প্রতিকার পেতে পারি সেগুলো নিয়ম সম্পর্কে বলেছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের কলেজে যারা এই ব্যবস্থাটা করে দিয়েছে যোগ দর্শনে, তাদেরকেও অনেক ধন্যবাদ। গুড আফটারনুন স্টুডেন্ট। এখানে যোগ 7 দিনের প্রোগ্রাম। আমি আগে যোগ করতাম, কিন্তু এখন আর করা হয়ে ওঠে না। আর স্যার ম্যামরা যে যোগ সম্বন্ধে বলেছেন আমাদেরকে সবাইকে, আমারও শরীরে অনেক রকম রোগ আছে, কিন্তু আমি অনেক শুনেছি, কিন্তু মেডিসিন দিয়ে সেগুলো কাজ হয় না। কিন্তু এখানে যোগের মাধ্যমে এসে বাড়িতেও এখন কন্টিনিউ করার চেষ্টা করছি। তোমরা সবাই করবে, প্রত্যেক দিন যখন সময় পাবে তখন করবে। আমি বালুরঘাট বিএড কলেজে এসে আমি ভাবতে পারিনি যে এত কিছু পাবো। এর আগে অনেক প্রোগ্রাম হয়েছে, জুভেনাইল জাস্টিস বা এই যোগ আরও অনেক হয়েছে, কিন্তু স্যার যেভাবে সাপোর্ট করেন আমাদের স্যার ম্যামরা, আমি কোনোদিনও পাইনি। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি তো খুব ফ্যামিলিটা খুব একদম ভালো ছিল না, সেই জন্য আমি কোনো সুযোগ সুবিধা অনেক কিছুই পাইনি। এখানে এসে এত কিছু স্যার ম্যামরা এত সুযোগ করে দেন বা এতভাবে ভালোভাবে পড়াশোনা করান, তাদের প্রতি আমার খুব ভালো লাগে। এবং কি বলবো, ম্যাম স্যারের যে যোগ করাচ্ছেন সেগুলো বিষয়ে জানা ছিল, কিন্তু জানতাম না কোনটা কোন ব্যায়াম। এবং সূর্য নমস্কার আমি আগে করতাম, কিন্তু এখানে এসে করছি কন্টিনিউ। স্যার ম্যামরা ভালোভাবে বুঝিয়েছেন, ভালো লাগছে তাদেরকে। স্যার ম্যামদেরকে অনেক ধন্যবাদ। আর কিছু বলতে চাই না। নমস্কার, আমি ডিএলএড বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আমার নাম মিঠু বর্মা, আমি বালুরঘাটেই থাকি। তো স্কুল ছিল আমার খাদিমপুর গার্লস স্কুল,
আমি সেখানে দীর্ঘদিন যোগের সঙ্গে যুক্ত ছিলাম এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমার সেকেন্ড স্তরের পুরস্কার আমার আছে। তো তারপর অনেকদিন ধরে যোগের সঙ্গে আমার যোগাযোগ নেই। এখানে ডিএলএডে ভর্তি হওয়ার পর একদম প্রথমে 1 মাস আমার কেমন হয়েছে আমি এসেছি। তো তারপরে যোগের একটা সুন্দর ক্লাস আমি পেলাম উপহার স্বরূপ, আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। তো আমি খুব প্রথম দিন আমি অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু সেকেন্ড দিন থেকে আমি অংশগ্রহণ করেছি এবং আমার অনেক অনেক ভালো লেগেছে। এর মধ্যে অনেক ব্যায়ামগুলো যেমন আমি আগে থেকেই জানতাম, তবে সূর্য নমস্কারটা আমার আগে শেখা ছিল না। আমার খুব ইচ্ছে ছিল, আমি আমার বান্ধবীদেরও বলেছিলাম কিন্তু সূর্য নমস্কারটা শেখায় আমার খুব ভালো লাগে এবং দেখলাম সেদিনই সূর্য নমস্কারটা শেখানো হলো এবং আমি খুব ভালোবাসি প্রথম দিনই শিখে নিয়েছি। তো এই দিক থেকে আমার খুব ভালো লেগেছে। তবে অকুপেশন যে চ্যাপ্টারটা আমার শেখানো হলো সেটাতে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমার মনে হয়েছে আমি আমার ফ্যামিলি মেম্বারদের যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে এবং সেটা অকুপেশনের মাধ্যমে সমাধান করা যাবে, তো তাদেরকে আমি সেগুলো অবশ্যই প্রোভাইড করবো। তো আমাদের এখানে উপস্থিত আমাদের যোগের স্যার ম্যামদের অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে আমার এখানে উপস্থিত আমার বন্ধুদের, আমার দাদা দিদিদের অসংখ্য ভালোবাসা। নমস্কার। মনের ইচ্ছা বা সংকল্প এটাও কিন্তু একটা যোগের লক্ষণ। ওর মনের একটা ইচ্ছা ছিল, দেখো আমরাও এসে গেছি, ওরও একটা মনের ইচ্ছা ছিল, তবে ওর ফিগার বলে ও যে একটা যোগের সঙ্গে যুক্ত ছিল। এটা হবেই যখন আমরা যোগ প্রাণায়াম আসনের সঙ্গে যুক্ত হবো না, একটু অনুমান থেকে একটু, আমি সেদিনই বলছিলাম না, তোমার কথা বলার ধরন, তোমার আচরণ একটু অনুমান থেকে অন্যরকম হবে, একটু অন্যরকম হবে, তাই না স্যার? সেটা তুমি নিজেই তখন প্রকাশ করবে, তুমি নিজেই ফারাকটা বুঝতে পারবে। এই নয় এটা, এই যে আমি ওর থেকে ভালো হয়ে গেলাম বলে অন্যকে হিংসা করবো, সে অহিংসা কথাটা মনে রাখতে হবে। এটা নয় যে হ্যাঁ আমিও চেষ্টা করবো যদি কোনো ভুল থেকে সেটাকে হিংসার মাধ্যমে না, ভালোবেসে সেটাকে সংশোধন করে দেওয়ার। এটাই হচ্ছে যোগের আমাদের। আর আমাদের আমরা এই সেবার কাজে এইভাবেই আছি, আমাদের যোগের প্রচার হোক, মানুষ সুস্থ থাকুক। মেডিসিনের সাইড এফেক্ট তো বুঝতে পারছে না, কিন্তু এই যে আকুপ্রেশার ঠিকই বলেছে, আকুপ্রেশার কুইক অ্যাকশন হয়, কিন্তু গ্যাস হলো এই হলো, তার সাথে আমাদের যোগ আসন প্রাণায়াম এই সব কিছুর মধ্যে আকুপ্রেশারে যদি ইনক্লুড করা যায় সে সম্পূর্ণ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ মনোযোগ দিয়ে এবং কনসেন্ট্রেশনের সাথে সময় ধরে, সময়টা একটা ব্যাপার। এই যে কপালভাতি 5 মিনিট তো 5 মিনিটই, ভস্ত্রিকা 1 নম্বর যেটা ভস্ত্রিকা 5 মিনিট তো 5 মিনিটই করতে হবে না, 2 মিনিট করে রেজাল্টও পাবো না। আমি যে উদ্দেশ্যে করছি, আমি যেমন আমার শ্বাসকষ্ট হচ্ছে, যাদের হাঁপানি আছে তাদের কিছু ম্যাক্সিমাম ভস্ত্রিকা করতে হবে অল টাইম। ও সময় পেলেই ও ভস্ত্রিকা করবে, যত বেশি অক্সিজেন যাবে তত কতগুলো প্রকোষ্ঠ আছে সব নির্মল সেদিনকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, সেগুলো খুলবে, যেগুলো ব্লকের মতো হয়ে থাকে সেটা আপনি খুলবে এবং যত বেশি অক্সিজেন যাবে আমার শরীরে, এটা তো তোমরা সায়েন্সে না হলেও বিষয়। আমরা হাঁপিয়ে গেলে যখন হাঁপিয়ে যাই, যদি শ্বাস নিতে না, তার মানে কি আমি অক্সিজেন একটু বেশি নিলাম, আমার শরীরটা সতেজ হয়ে গেল, ঠিক আছে? এটা খুব ভালো বলছে ওই। আর ভাইরা কই আসছে না কেন? এসো, যে কোনো কি বলবো সেই চলে আসো। মানসিকতা যোগের এই কোর্সটা দ্বারা আমি সত্যি ভীষণ উপকৃত হয়েছি, কারণ আমাদের রেগুলার লাইফে না প্রচণ্ড স্ট্রেস, কিছু অ্যাংজাইটি, ফোবিয়া সব কিছুই থাকে। তো এই মেডিটেশনটা খুব কাজে লাগে। আমি দৈনিক মেডিটেশন করি, আমার ভীষণ ভালো লাগে করতে, কারণ ভেতর থেকে একটা শান্তি অনুভব হয় যে না আজকে আমি কিছু করলাম আমার মনের জন্য করলাম। শরীরের জন্য তো অবশ্যই, বাট আমরা সবসময় একটা খেয়াল রাখবো আমাদের শরীরটা যত আমাদের কাছে স্পেশাল, তার থেকেও বেশি স্পেশাল আমাদের মন যদি ঠিক না থাকে শরীরটাও ভালো থাকবে না। তাই জন্য মনটাকে ভালো রাখার জন্য এই মেডিটেশনটা অবভিয়াসলি প্রয়োজন। তো যোগ ব্যায়াম প্রত্যেক দিন করা উচিত, এটাতে আমাদের শরীর ভীষণ ভালো থাকে। আমার সত্যি কোর্সটা করে ভীষণ ভালো লেগেছে। আমারও কিছু প্রবলেমস পায়ে হয়েছিল, স্যার ম্যামেরা দেখিয়েছেন, আমি করে সত্যি ভীষণ উপকৃত হয়েছি। আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন অল, আমি দিশারি সরকার। আমি প্রথমেই ধন্যবাদ দেব স্যার ম্যামদের, আমাদের এত সুন্দর করে এই কয়েকদিন ক্লাসটা করালেন। স্পেশালি ম্যামকে, আমার কিছু শারীরিক সমস্যা ছিল, তো আমি ম্যামকে বলাতে ম্যাম আমার সেই সমস্যাগুলো সমাধান করেছে। আমার স্যারের জগিং ক্লাসটা দারুণ লেগেছে। আমরা অ্যাকচুয়ালি এই জগিং ক্লাসটার জন্য আরো বেশি করে আসি। মানে আমি এমন একটা মেয়ে ছোট থেকে
আচ্ছা, এই জগিং ক্লাসটার কথা বললো, এটা হচ্ছে একটা ওয়ে, এন্টারটেনমেন্টের সাথে সাথে একটা ওয়ে শরীরকে ফিট রাখা, এবং মৃন্ময় করিয়েছে। তো এইটা আমি বলবো যে এটা যদি ভালোই লেগে থাকে তাহলে দিনের একটা নির্দিষ্ট সময়ে, সকালে হোক বিকেলে হোক, সেটা হচ্ছে কন্টিনিউয়েশন করা। কন্টিনিউয়েশন যদি প্রত্যেকে করতে পারো তাহলে অনেকটা বেনিফিটেড হবে তোমরা। আচ্ছা, এবারে ভাইদের দেখো, যে বলেছো কেউ কি বলবো সে আসো। আর লাল সোয়েটার ভাই, তোমাকে আমি দেখেছি, তুমি আসবে। এসো, যেখানে আসো, দুজনেই আসো। একটা ট্রেনিং কোর্স সবসময় মনোজ্ঞ হয় যখন ইন্টারাকশনটা বহুত ওয়েতে হয়। আমরা শুধু এখান থেকে বলে যাবো আর তোমরা শুনবে, এটা নয়। আমার লাস্ট লাইনে নমস্কার সবাইকে। নমস্কার সবাইকে, এখানে উপস্থিত আমার বন্ধুগণ এবং স্যার ম্যাডাম। তো এই যোগের ক্লাসটা হচ্ছে, তো এই ক্লাসে উপস্থিত থেকে নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ আমি ছোটোবেলা থেকে অত খেলাধুলা বা যোগার প্রতি অত ইন্টারেস্ট ছিল না, কিন্তু এই ক্লাসটা করার পর আমার মধ্যে কিছু ইন্টারেস্ট জন্মেছে, এবং আর্টে যেসব সমস্যায় আমি ভুগতাম, তো এই যে মডার্ন লাইফে যে অ্যাংজাইটি, যেমন হচ্ছে যে ডিপ্রেশন, এইসব মডার্ন লাইফে আছে, কিন্তু এই যোগার মাধ্যমে অনেকটা এটা কমানো সম্ভব, এবং আমার অনেকটাই কমেছে। তো এটাই বলতে চাই সবাইকে, যোগায় যেন সবাই যোগ দেন, এবং যোগাকে একটি ন্যাশনাল স্তরে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। রিং ফিঙ্গারে এখানে, ঠিক আছে? এই যে ভেতরের দিকে এইভাবে, ঠিক আছে? তো মনে থাকবে তো? এটা অন্তত আমি তোমাদের জন্য দেবো, কারণ টেনশন তোমরা আছো, হয়ে যায় এই সময়, সবথেকে বেশি এই সময় হয়। আর একটা বলবো যে একটু লম্বা শ্বাস নেবে ছাড়বে, যখন অনেক সময় টেনশন এসে যায় না, ওটাও কাজে দেবে। আমরা সাথে আমরা নিজেরাই অনেক সময় ও উচ্চারণটা করি, সেটা আমি বলছি না, করতেই হবে। তবে লম্বা শ্বাস নেওয়া ছাড়াতেও কিন্তু অনেকটা স্ট্রেস করে যায়, ঠিক আছে? এবারে এসো, লাল সোয়েটার ভাই এসো। অল অফ ইউ, আমার নাম বিশ্বরূপ সেন, আমি ফার্স্ট সেমিস্টার বিএড এর স্টুডেন্ট। প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যারা আপনাদের দৈনন্দিন মূল্যবান সময় বের করে এখানে এসেছেন, আমাদের এই ট্রেনিংটা কন্ডাক্ট করছেন স্যার এবং ম্যাডামরা। আপনারা আমরা এখানে রোজ আসি, ক্লাস করি। শুধু ক্লাস করবো না, আমাদের এই বালুরঘাট বিএড কলেজে ক্লাসের পাশাপাশি আরো অনেক রকমের বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করানো হয়, সেগুলোতে আমরা সবাই পার্টিসিপেট করি, একসাথে কাজ করি, খুব ভালো লাগে। এবং লাস্ট 7 দিন ধরে যে এই অ্যাড অন কোর্সটা হচ্ছে ইয়োগা উপরে, তো আমি যেটা সত্যি কথা বলবো যে আমি রেগুলার ক্লাসগুলো করতে পারিনি, কারণ মাঝখানে আমাদের দুটো বিশেষ প্রোগ্রাম ছিল, তার রিহার্সালের জন্য হতে পারে। অনেকেই অনেক কিছু বললো, এবার আমি যেটুকু ক্লাস করেছি তারপরে এখানে কেউ একজন বললো যে এটা শুধু আমরা অনেক কিছু আমাদের শরীরকে ঠিক রাখার জন্য করি, যোগাটা আমরা আমাদের মনকে ঠিক রাখার জন্য করে থাকি। এবার হ্যাঁ, আমারও সেটাই মন যে যোগা করার পরে আমার নিজের পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স, আমার কিন্তু মানে শরীরের থেকে আমি মনের দিক থেকে অনেকটাই কি বলবো উপকৃত হয়েছে, মানে আমার মনটা অনেক ভালো থাকছে, অনেক হ্যাপিনেস আমি ফিল করতে পারছি। আমার একটা রিকোয়েস্ট আছে, এখানে আপাতত টিচারদেরকে দেখতে পাচ্ছি না, তো আপনারা এই যে 7 দিন অ্যাড অন কোর্সটা করলেন, এটা যদি মানে কোনোভাবে পসিবল হয় কন্টিনিউ করা, এবং আমাদের রেগুলার রুটিনের সাথে মানে পাশাপাশি যে যদি অ্যাটলিস্ট একটা করে যোগা ক্লাস রোজ অ্যাড করা হয়, মানে আমার এটা পার্সোনাল রিকোয়েস্ট, আর আমার মনে হয় যে অনেকেই এখানে আমার সাথে সহমত হবে, রোজ যদি এটা করা যায় আমরা খুব থ্যাঙ্কফুল হব। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস করানো যায়, তাহলে আমরা সেক্ষেত্রে উপস্থিত থাকতে পারবো। হ্যাঁ, তো সেটা আমরা গত বছর প্রপোজাল তো দিয়েছিলাম ম্যাডামদেরকে, মানে স্যারকে। তো যাই হোক, আবার তাদেরকে বলবো যদি তারা যদি সেরকম ভাবে যদি করাতে চায়, আমরা সবসময় প্রস্তুত আছি। কারণ যোগটা
এই কারণে দরকার যে এতক্ষণে যে কজন বলেছে যে যোগের মাধ্যমে যে শারীরিক যে বিকাশ ঘটে, মেন্টাল যে টেনশন থেকে দূর হয়, এই দুটোই কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সুতরাং তোমরা টিচারদেরকে বলবে, ম্যামকে বলবে, প্রিন্সিপালকে বলবে যেন ওনারাই সেই ব্যাপারটা নিয়ে কথা বলে। আমরা তো সবসময় প্রস্তুত আছি, আমাদের তো অ্যাটেন্ড করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ও আচ্ছা, সেটা তো ক্লাসের পরবর্তীতে একটা মানে অনির্দিষ্ট ব্যাপার। আমি একটা কথা বলছি, যারা এই কদিন আমরা ক্লাস করলাম বা যারা করনি তাদের উদ্দেশ্যেও বলবো, প্রতিদিন পড়তে বসার আগে, পড়াশোনা করার আগে অন্তত একটু মেডিটেশন করে নেবে, একটু ধ্যান করে নেবে, তিনবার ওম উচ্চারণ করো বা গায়ত্রী মন্ত্র, যার যেটা সুবিধা নিজেকে কনসেন্ট্রেট করার মতো একটু নিজেকে। আর 3টে প্রাণায়াম, ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম। সময়ের অভাবে আমি 5 মিনিট করে করবে, দেখবে তোমাদের শরীর মন ভালো থাকবে। বড় কথা, সত্যি মনকে ভালো রাখাটা এখন বড় চ্যালেঞ্জের মতো হয়ে গেছে। কিন্তু আরেকটা কথা বলবো, এবারে 3টে প্রাণায়াম, হ্যাঁ 8টা তো প্রাণায়াম আছে, আমি করবো না কেন? এবারে যদি কারো বিশেষ রোগ থাকে, কোনো সমস্যা থাকে, সে নিশ্চয়ই সব আসন, যার যেটা প্রয়োজন সেই প্রাণায়ামগুলো করবে, আসনগুলো করবে, সূক্ষ্মব্যায়াম করবে, আকুতিসার করবে, যা আমরা দেখছি, মুদ্রা করবে। মুদ্রাতে তো কোনো অসুবিধা নেই, আমি এই মুদ্রাতে বসে আছি, কে আমাকে দেখছে না। অনেক সময় আমি অনুলোম বিলোম করলে অনেক নাকে হাত, আমি যদি ভস্ত্রিকা শ্বাস নিচ্ছি ছাড়ছি, সেটা তো কেউ বুঝতে পারছে না, না? তো আমি ইচ্ছে করলে আমি মুদ্রাতেই থাকছি, মুদ্রাতেও স্যার বলেছেন উপকার পাওয়া যায়। যার যেটা সুবিধা, যার মুদ্রা কিছুটা জেনেছি, সেই মুদ্রাতে থাকলেও শরীরে উপকার পাওয়া যাবে। তো পদাতে এখানে আসেন, আসুন স্যার আসুন। তো সেইভাবে মুদ্রাতে থেকেও আমরা কিন্তু উপকার পেতে পারি। আচ্ছা, যাই হোক, এবারে আমরা একটু প্রশ্নটা আলোচনা করবো। স্যার এসে গেছেন, সুবিধা হবে, তোমরা একটু শুনবে মন দিয়ে। পরীক্ষাটা নেওয়া হয়ে গেছে। প্রশ্নগুলো কিছুই না, তোমরা শুনে নাও, উত্তরগুলো স্যার বলে দিচ্ছেন। হ্যাঁ, তারপরে তোমাদের স্যার কিছু বলবেন। হ্যাঁ, তোমরা মন দিয়ে শুনে। যোগস্ব চিত্তবৃত্তি নিরোধ, মন দিয়ে শুনবে। এই কথাটি কে বলেছে? অনেকবার বলা হয়েছে, মহর্ষি বাল্মীকি, পতঞ্জলি। ঠিক আছে। আমাদের ভৌতিক শরীর, এই শরীরে হ্যাঁ কয়টি তত্ত্ব দ্বারা তৈরি? তার মানে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। 5টা তত্ত্ব কি কি? সূর্য নমস্কারের স্থিতি, ঠিক আছে? এটা বলে আজকে যারা প্রথম এসেছে তারাও দায়িত্ব দিয়েছে, তাই না? হ্যাঁ, ওদের জন্য ইচ্ছে করে বলা হলো। আচ্ছা, তার মধ্যে আসন কত? কোন বইয়ে 8টি। তাহলে 7ও যদি বলা হয়, 8ও যদি বলা হয়, তাহলে ভুল হবে, ঠিক আছে? আসন প্রাণের মুদ্রার বন্ধনের অভ্যাস দ্বারা শরীরকে নির্মল এবং একাগ্র করাকে বলে মন্ত্রযোগ, হঠযোগ, কর্মযোগ, লয়যোগ। কে কর্ম করেছে? আর হঠযোগটা হঠযোগ দিয়েছো কি? হঠযোগকে ঠিক আছে, ঠিক আছে। ভোজনের পর কোন আসনে বসা উচিত? সবাই জানে না, স্কুল থেকে করানো হতো তো, সবাই জানে। কেন ভোজনের পর সবাসন হয় না? তাই না? তারা অনেকে তো খাবার পরে পরে তো শুতে চলে যায় এই ঠান্ডার মধ্যে, ঠিক? আর আন্তর্জাতিক যোগ দিবস বলা হয়েছিল না, যে স্যারও বলেছিলেন যে পৃথিবীব্যাপী এখন যোগের প্রচারটা চলেছে। সেই আন্তর্জাতিক যোগ দিবস নির্দিষ্ট একটা দিনে, সেই সময় আমাদের কি ওয়েদার কেমন থাকে? বর্ষাকাল, পিক টাইম, তাই না? আমাদের বালুরঘাটে ম্যাক্সিমাম আমাদের যে কবার আন্তর্জাতিক যোগ দিবস হয়েছিল, আমাদের ট্রেন খাটিয়ে আমাদের করতে হয়েছিল, মানে পিক টাইম। যেহেতু এটা আন্তর্জাতিক, বিভিন্ন কান্ট্রির একটা
ওয়েদারকে কনসিডার করে নিয়ে সেই দিনটা ঠিক হয়েছে। সেটা হবে 21শে আগস্ট, 21শে জুন। ঠিক আছে, ঠিক আছে, 21শে জুন যারা হচ্ছে রাইট। প্রাণ কয়টি? 5টি। কি কি প্রাণ? উদার কি পেটে থাকে? পেটের অংশে কি উদার? কে সমান বললো? গুড, ঠিক আছে। উদানটা হচ্ছে গলা থেকে ওপরটা হচ্ছে উদান। প্রাণ যেহেতু প্রাণ মুখে, সমান পেটে, তারপর অপান নিচে তল পেটে, ব্যান্ড সর্ব, ঠিক আছে। সুগার বা ডায়াবেটিস দূর করার জন্য কোন আসন প্রয়োজন? কোন আসন করা উচিত? সুগার প্যানক্রিয়াস কোন দিকে থাকে? এটা বলে তারপরে একটা পার শুনে ছিল। প্যানক্রিয়াসটা অগ্নাশয় কোন দিকে থাকে? কোন দিকে? বাম দিকে স্যার। কে বললো? বেশিরভাগ হ্যাঁ ঠিকই, তো বাম দিকে থাকে। লম্বাতে 10% থাকে হচ্ছে ডান দিক, 90% হচ্ছে বাম দিক। যেহেতু 90% বাঁ দিকে থাকে, সেহেতু আমরা ওই বাঁ দিকটাকেই কনসিডার করব। তাহলে এই বাঁ দিকটাকে যখন হবে তখন আমাকে প্রেশার দিতে হবে, তাই তো? যে তোমাদের বাড়িতে যদি পেস্ট, ধরো আজকে আমি ব্রাশ করব, রাত্রে দেখা গেল রাত্রে সবাই ব্রাশ করছো তো, ব্রাশ করতে গিয়ে দেখা গেল যে পেস্টটা আমাদের নেই, টিপেও বেরোচ্ছে না, তখন কি করো? তখন কোনো একটা ভারী জিনিস দিয়ে দাবাতে নিয়ে যেতে হয়। তার মানে আমাকে পেস্টটা, মানে আমাদের টিউব থেকে পেস্ট বের করতে গেলে আমাকে চাপ দিতে হবে। তেমনি ইনসুলিন সিক্রেশনটা মেইনলি হয় হচ্ছে অগ্নাশয় থেকে, প্যানক্রিয়াস থেকে। তাই প্যানক্রিয়াস থাকে হচ্ছে আমাদের বাঁ দিক, ঠিক আছে। এবার বাঁ দিকটাকে আমি প্রেস দেবো, কিভাবে দেবো? কোন আসনে? অনেক রকম আসন আছে, তার মধ্যে এখানে দেওয়া আছে মণ্ডূকাসন, পাদহস্তাসন, শবাসন আর বজ্রাসন। তার কোন আসন হবে? পাদহস্তাসন। পাদহস্তাসন পেট, তোমার এটা পার্টিকুলার শুধু টোটালটাই চাপ পড়ছে। পাদহস্তাসনের টোটালটাই চাপ পড়ছে, কিন্তু পার্টিকুলার একটা বিন্দুতে চাপ পড়বে হচ্ছে একটা আসন, সেটা হচ্ছে মণ্ডূকাসন। কেন দেখো, এই যে আমরা যে হাতটা এরকম করে নিচ্ছি না, এই যে এখানে চাপ পড়ছে, এই যে মণ্ডূকাসন নিচে নামছি ব্যাঙের মতো, তার মানে আমরা প্যানক্রিয়াসের উপরে চাপ পড়ছে, ঠিক আছে। তাহলে পাদহস্তাসন যারা যারা করেছে তারা কিন্তু মার্কসটা পাবে না, মণ্ডূকাসনে মার্কসটা আছে। মেরুদণ্ড ঠিক রাখার জন্য কোন আসনটি করা প্রয়োজন? হ্যাঁ, মেরুদণ্ড ঠিক রাখার জন্য কোন আসনটা করা যায়? একটা হচ্ছে তারাসন, একটা হচ্ছে ধ্রুবাসন, একটা হচ্ছে ভুজঙ্গাসন, একটা হচ্ছে শবাসন। কোনটা? ভুজঙ্গাসন। কেন? তার মানে বুকের দুপাশে হাত থেকে আমি মেরুদণ্ডটা ব্যাকে করে দিচ্ছি, মানে কোমরের উপরে একটা চাপ পড়ছে, তাহলে ভুজঙ্গাসন। ধ্যান মুদ্রা অভ্যাস দ্বারা আমরা কি উপকার পাই? শরীরের সমস্ত ব্যথা উপশম। 2 হচ্ছে পেটের সমস্ত রোগ দূর হয়, মন বা চিত্ত স্থির হয়। তাহলে আর চারটা দিতেই হবে না, মন আর চিত্ত। তাহলে আমাদের এটা হচ্ছে গটা আমাদের ঠিক মান। বৃদ্ধাঙ্গুষ্ঠ আমি বললামই না, হয়ে গেল। আচ্ছা, চক্র আমাদের শরীরে যে আমরা চক্র দিয়ে তৈরি হচ্ছে, আচ্ছা কোন প্রাণায়াম করলে পেটে যাবতীয় রোগ দূর হয়? কে? কপালভাতি। ঠিক। কেন? কেন আমরা কপালভাতি করার সময় কি করছি? এই যে ঝটকা মারছি, পেটটাকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি, মানে পেটে
চিন্তা করলে বোঝা যায় যে পেটের তাহলে অন্যান্য অর্গানগুলো আমি জ্ঞান করছি, কারণ সবগুলো মানলে সুস্থ হবে। বস্তিকার সকল আছে শ্বাস ছাড়া, শ্বাসটা ছাড়া বা ত্যাগ করা পুরো ঠিক আছে। স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য আসন, ফলাসন, বক্রাসন, ভুজঙ্গাসন, আর বৃক্ষাসনটা গেল। তাহলে এটা হবে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির জন্য কোন আসন আমরা করি? ভুজঙ্গাসন। কেন? হ্যাঁ, আটটা চক্র অবস্থান কোথায়? মাথায়। আচ্ছা, মেধা বৃদ্ধির জন্য কোন প্রাণায়াম প্রয়োজন? ভাবলি বাহ্য প্রাণায়াম কটি বন্ধ লাগাতে হয়? কি কি? মূলাধার, উদ্যান, ঠিক আছে। বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? 20%। আচ্ছা, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় শ্বাস নিয়ে থাকি কত? গলার যাবতীয় রোগের জন্য তাহলে তোমাদের এই হচ্ছে তোমাদের কোশ্চেন ছিল। শুধু এক জায়গায় তোমরা আটকে গেছো মনে হয়। সুগার, এই যে সুগার এবং ডায়াবেটিসের জন্য মণ্ডুকাসনে তোমরা যাওনি, তাই না? এইবার কেন তোমাকে চেষ্টা করতে হবে কোন জায়গায় চাপ দিলে কি হবে। ডাক্তারবাবু আসছেন, সবাই উঠে পড়বে। এবার তোমরা বসো। এখন আমরা ডাক্তারবাবু এলেন, তাহলে মোটামুটি আমাদের যোগ প্রাণায়ামের সাথে যেগুলো লিঙ্ক আছে এই কোশ্চেনের মধ্যে সবগুলো কিন্তু কভার করা আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে যারা উপস্থিত রয়েছে তারা প্রতিদিনই অন্তত 3টে প্রাণায়াম অবশ্যই করবে। 3টে কি কি? প্রথমে যে লং ব্রিদিং নেবে, ছাড়বে, কপালভাতি করবে, আর হচ্ছে অনুলোম। ঠিক আছে? এবার কপালভাতি করার সময় একটা তোমার বাধ্যবাধকতা থাকে, সেটা হচ্ছে হার্টের প্রবলেম, হার্নিয়া, কোমরে ব্যথা বা হাই বিপি যাদের আছে তারা কপালভাতি করতে পারবে না। আর তা বাদেও বোনেদের ক্ষেত্রে নির্দিষ্ট দিনগুলো আছে, সেই সময় পেটের চাপ দিয়ে কোনো আসন বা প্রাণায়াম করা যাবে না। বাদ বাকি সময় সে সময় অনুলোম বিলোম করা যেতে পারে, ভস্ত্রিকা করা যেতে পারে, মানে শ্বাস নেওয়া ছাড়াটা ওরা করা যাবে, কিন্তু পেটের উপরে চাপ দিয়ে কোনো আসন প্রাণায়াম বা যে কোনো সূক্ষ্ম ব্যায়াম করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 2 হচ্ছে তোমার পড়তে বসার আগে
পড়তে বসার আগে অবশ্যই ভাঙড়ি ওম বা মেডিটেশন এটা করবে, করে নিয়ে তারপর পড়তে বসবে। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে হচ্ছে ভ্রমণের মতো গুঞ্জনের মাধ্যমে। নতুন অনেকে এসছে, ভাঙড়িটা বলে দিচ্ছি কিভাবে। এই নাক আর চোখের জাংশনটা, এই দুটো আঙ্গুল রিং ফিঙ্গারের মধ্যমা আলতো ফিঙ্গার টাচ হবে তর্জনী কপালে। কর্ণ কপট দিয়ে কানটাকে চেপে দেবো, বাইরে থেকে কোনো সাউন্ড যেন না আসে। কনিষ্ঠ আঙ্গুল নাকের দুপাশে রেখে দেবো। দীর্ঘশ্বাস নিয়ে ওম দুবার আমরা করবো। ভাঙড়ি এটা 5 বার করবে। করার পর তার চোখ বন্ধ করে মেডিটেশন করবে নির্দিষ্ট একটা বিন্দুর দিকে ধ্যান দিয়ে। ওম ওম উচ্চারণ করবে। যাদের ওম উচ্চারণে বাধ্যবাধকতা থাকে তারা ভাঙড়ি করবে আর মেডিটেশন যাবে। ওমেরটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। ও এটা 5 বার করবে, ঠিক আছে? এইভাবে তোমরা করবে রেগুলার বেসিসে। সকালবেলা উঠে বা সন্ধ্যার সময় এটা অবশ্যই করবে। ও না ওরা 1-2 মিনিট গ্যাপ দিয়ে যদি দরকার শুনি আমরা। আর যদি মনে হয় কিছু নোট করার করতে পারো। আজকে এরকম একটা শীতের অপরাহ্ন, এখানে এরকম ভরা ক্লাস, ভালো লাগছে দেখে। এটা প্রথম থেকে মনে হয় এতজন থাকতে পারে না। আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে উপস্থিত রয়েছেন, আমাদের যোগ সাধক যোগ সাধিকা স্যার ম্যাডাম সমস্ত মঞ্চে রয়েছেন এবং আমার স্নেহের ছাত্রছাত্রী। তা আমরা কদিন থেকে আমরা যে পথে যাত্রা শুরু করেছিলাম, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাচ্ছিলাম। সেই লক্ষ্যটা কি না, আধ্যাত্মিকতাকে সঙ্গী করা। আধ্যাত্মিকতার অনেক ডাইমেনশন আছে, তার ভিতরে আমরা যে প্রক্রিয়াটাকে নিয়েছিলাম সেটা মুখ্যত পতঞ্জলি যোগ দর্শনের বিশেষ কিছু বিষয়গুলো, যাকে আমরা হঠযোগ বলে থাকি। সেই হঠযোগের যে পাঠগুলো আমরা এখানে নিয়েছি মুখ্যত আসন প্রাণায়াম, আর তার সঙ্গে 7ম পর্যায়ে আমরা ধ্যান সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করেছি। তা যা বিষয়গুলোকে আলোচনা হয়েছে এবং তোমাদের কাছ থেকে আজকে আমাদের যোগ প্রশিক্ষক শিক্ষিকা এনারা সব ফিডব্যাক নিয়েছেন, ভালো বলছিলেন। তো ভালোটা না ওই তবলা বল আমরা জানি না, ওই লেখা থাকে তারে কেটে তা তারে কেটে তা, এটা মুখে খুব সহজে বলা যায়, কিন্তু যদি সত্যি তবলার উপরে প্রয়োগ করে ওই আঙুলের ছন্দকে নিয়ে এসে যদি ওই বোলটাকে বাজাতে হয় তাহলে কিন্তু এটা খুব শক্ত কাজ। শক্ত কাজ কেন না, প্রথমত বিষয়টা অন্য, মানে রেগুলার অ্যাক্টিভিটিসে তবলা কেউ বাজায় না।
আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে ইটস রিকোয়ার্ড স্কিল। সুনীল গাভাস্করকে যখন উনি ওনার খ্যাতির মধ্যগমনে, আমার সুনীল গাভাস্করের নাম শুনেছি তো, প্রতিযশা আমাদের যে ক্রিকেটার, তো সুনীল গাভাস্কর জিজ্ঞাসা করেছিল আপনি যে এত ঘন্টার পর ঘন্টা পিচে থাকেন এবং এই একটা বল মারার জন্য অপেক্ষা করেন, সেই সময় তো টেস্ট ক্রিকেট মুখ্যত ছিল, তা এই স্কিলটা কি করে পেলেন? তা সুনীল গাভাস্কর স্যার বলেছিলেন যে প্র্যাকটিস। বলছে আর কিছু? বলছে হ্যাঁ আরো কিছু আছে। বলছে কি সেটা? বলছে প্র্যাকটিস। বলছে প্র্যাকটিস ছাড়া আর কিছু? বলছে না সেটাও প্র্যাকটিস। অর্থাৎ উনি যেটা বললেন প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস, সেটা আর কিছু না, সেটা হচ্ছে গীতাতে অভ্যাস যোগের কথা বলা আছে। নিরন্তর অভ্যাস করলে কোনো জিনিসকে আত্মস্থ বা নিজের করে নেওয়া যায়। তো এই এখন যে কথাগুলো আমরা দেখছিলাম কদিন থেকে, যেগুলো করতে হচ্ছে, মনে হচ্ছে ব্যথা হচ্ছে, ঠিক হচ্ছে না, অসুবিধা হচ্ছে, এগুলো কিন্তু অনেকেই করেন এবং তারা এই করাতে সফল কি করে হন না, তারা প্র্যাকটিস করেছেন। যোগকে বলা হয় কর্ম সুকৌশল, অর্থাৎ কৌশলগতভাবে কর্মটাকে আত্মস্থ করা, সেইভাবে আমরা কাজটা করব। তো এটা করতে যাওয়ার জন্য স্বামীজির একটা কথা আগের দিনকে বলছিলাম যে আধ্যাত্মিক একটা মার্গ, একটা দর্শন, সেইটাতে কেন যেতে চাই আমরা না, শরীর মন পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকার একটা জার্নি, একটা স্পেস দিয়ে দেয় আমাদের। সারাদিন খুব কাজের চাপ, তার ভিতরে যদি একটু আধ্যাত্মিক টাচ থাকে তাহলে কিন্তু সেটা আমাদেরকে ওই প্রশান্তির জায়গাটা নিয়ে এসে দেয়। ধর্ম মোক্ষ কাম এগুলো আমাদের জীবন চর্চার একটা অঙ্গ, সনাতনী স্কিল। তা আমরা মোটামুটি জীবন থেকে ধর্মটাকে বাদ দিয়ে দিয়েছি। ধর্ম যেটুকু আমরা আচার আচরণ করি সেটা বেসিক্যালি করি ওই কোনো মতবাদের উপরে ভিত্তি করে। হিন্দুইজমেও তাই দেখা যায়, তার আবার বিভিন্ন শাখা প্রশাখা, শাক্ত কালী, তারপরে এদিকে কৃষ্ণ, এরকম ভাগ হয়ে যায়। খ্রিস্টানিটিতেও তাই আছে, মুসলিম ধর্মে তাই রয়েছে, কিছু কিছু বুদ্ধিস্ট পাওয়া যায়। অর্থাৎ তাদের যারা প্রফেট ছিলেন, তাদের যারা প্রচারক ছিলেন সেই মতবাদের, তারা যেগুলো তাদের জীবনে প্রয়োগ করেছিলেন, করে ভালো যে দিকগুলো দেখেছেন সেগুলো তাদের ফলোয়ার্সদের ভিতরে বলেছে তোমরা এই কাজগুলো করো, তাহলে ভালো থাকবে। আমরা আমাদের এই ক্লাসে কোনো ধর্মকে প্রমোট করছি না বা প্রচার করছি না, এই বিষয়টাকে মাথায় নিয়ে নেওয়ার দরকার আছে। তাহলে আমরা এখানে কি করছি না, নিজের ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করে নিজের অন্তর্যাত্রা যেটা রয়েছে, বহির্যাত্রা তো এই কর্মময় পৃথিবী, সেখানে আরো চাই দাও, দিতে হবে, ভেঙে দাও, মুড়িয়ে দাও, চাওয়া পাওয়া, অনেক কিছুর হিসাব নিকাশ চলতে থাকে। তাকে আমাদের যোগের কথায় বলা হয় কি না ভবরোগ। আমরা সবাই পেশেন্ট এখানে, আরো চাই। যার কিছু নেই সে একটা সামান্য চাকরি চাইছে, যার একটা চাকরি আছে সে বলছে আরো বড় প্রমোশন, যে সামান্য একজন কৃষক সে চাইছে আরো বড় কিছু হতে। তো এই যে চাওয়াটা, এটা খারাপ কিছু না, কিন্তু সেটাও ব্যালেন্স করে চাইতে হবে। আমি আমার যোগ্যতা মোতাবেক কতটা চাইছি, অবাস্তব কিছু চেয়ে বসলে সেইটা না পাওয়াটা একটা অসীম যন্ত্রণা তৈরি হয়, যেটাকে আমরা মিট আপ করতে পারি না। সেই চাওয়াটাকে আমাদের সীমিত করে ফেলতে হবে। আমরা একটা লাইন লিখে দিতে পারি যে এক্সপেকটেশন রিডিউসেস জয়, অর্থাৎ যত বেশি এক্সপেকটেশন আসবে জীবনে, বড় বড় করে এটা নিজের যেখানে পড়তে বসো, একটা আর্ট পেপারের ভিতরে সুন্দর করে লিখে সামনের দিকে মেরে রেখে দেবে, একটা ঘুরতে ফিরতে দেখবে যে চাহিদা যত বেশি হবে তত আমাদের জীবন থেকে খুশি চুরি হয়ে যাবে, খুশি কমে যাবে। চাহিদাকে আকাশচুম্বী করতে নেই, চাহিদাকে নিজের যোগ্যতার সঙ্গে মানানসই করে রাখতে হবে। তা আধ্যাত্মিকতার এই প্রাথমিক পার্ট নিতে গিয়ে দেখা গেছে যে আমাদের একটা পশু তার বেসিক চাহিদাকে, খাদ্যের দরকার আছে, তার একটা মাথা গোঁজার জায়গা, ঝড় বৃষ্টির সময় সে থাকবে একটা গাছে, কোটর হোক পাখিগুলো সেখানে ঢুকে পড়ে। আর পশু যারা রয়েছে তারা একটা যে কোনো আশ্রয় খোঁজে। আর কি না, তার বংশকে এগিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ প্রজনন প্রক্রিয়া, অর্থাৎ অন্ন বস্ত্র প্রজনন, এগুলো হচ্ছে বেসিক ইনস্টিংক্ট সবাই চাই।
মানুষের বাচ্চা যখন জন্মাচ্ছে সেও কিন্তু এই পশু সুলভ এই ইনস্টিংক্টগুলো নিয়ে জন্মাচ্ছে। তাহলে সেখান থেকে উত্তরণের জন্য স্বামীজি বলেছিলেন যে আমাদের মানব ধর্ম সম্বন্ধীয় কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। তাহলে অ্যানিম্যাল হয়ে জন্মায়, আর সেলফ ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে। সেই অ্যানিম্যাল থেকে কি হবে না মানব হয়ে উঠতে হবে, মানুষ হয়ে উঠতে হবে। তাহলে মানুষ হয়ে ওঠার জন্য মানুষ শব্দটাকে ভেঙে দিয়ে আমরা জানি যে মান আর হুঁশ, অর্থাৎ হুঁশযুক্ত ব্যক্তি মানুষ। এমনি খাচ্ছি পচ্ছি ঘুরে বেড়াচ্ছি, গাড়ি চড়ছি, তা শীতে ভালো ভালো পোশাক পরছি, এটা মনুষ্যত্ব নেই এখানে। মনুষ্যত্ব অন্য একটা বিচার্য বিষয়, যেটা অন্যের ভালো, অন্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে সেই কোয়ালিটি যখন আসবে তখন আমাদের ভিতরে মনুষ্যত্বের বিকাশ হতে থাকে। আমরা রামকৃষ্ণদেবের কথায় দেখি যে ঠাকুর বলছেন যে তোমাদের চৈতন্য হোক। আমরা তো কেউ অচৈতন্য নই, সবাই তো নিঃশ্বাস নিচ্ছি, দেখছি, ভালো জিনিস হলে ঝাঁপিয়ে পড়ছি নেওয়ার জন্যে। তা এই চৈতন্য আর আধ্যাত্মিক চৈতন্য দুটোর ভিতরে তফাৎ আছে। এটাকে সেলফ ট্রান্সফরমেশন, অর্থাৎ নিজের ভিতরে ভিতরে পরিবর্তনের জায়গা নিয়ে যেতে হবে। আর একটা সময়ের পরে যখন এই চৈতন্যময় সত্তা, যেখানে আনন্দ আর আনন্দ, তার বিকাশ করবে, তখন আমাদের ডিভিনিটি বা আমরা দেবত্বের কোয়ালিটিতে উন্নীত হয়ে যাব। তা এখানে যে প্রত্যেক দিন আমাদের আধ্যাত্মিকতা নিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি মোর দ্যান or other than talk। এই যে এত কথা বলা হচ্ছে না, এই কথাগুলো তোমাদের শেখাতে পারা যাবে না, ধরে নিতে হবে নিজের কোয়ালিটি দিয়ে। অর্থাৎ এই আলোচনার থেকে আধ্যাত্মিকতা কাউকে শেখানো যায় না যে এইগুলো করে, এটা হলো আধ্যাত্মিকতা। এটাকে নিজেকে ধরতে হবে যে কি বলতে চাইছে, কারণ আধ্যাত্মিক জগতের অনেক কথাই মুখে ব্যক্ত হয় না, অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে গ্রহণ করতে হয়। যার যত এই অনুভূতির জায়গাটা উন্নত, তার তত দেখবে একটা এখানে একটা ভালো ভাইব্রেশন চলছে, হয়তো সবাই সেটা বোধ করতে পারছে না। এখানে একটা নাদ আছে, নাদ কি আমরা জানি তো, অতীন্দ্রিয় শব্দ, যেটা সবাই শুনতে পায় না, কারোর কারোর ক্ষেত্রে সেটা আসছে। এটা আবার রোগ হিসাবে দেখা যায়, হ্যালুসিনেশন বলে একটা রোগ আছে, সেটা কিন্তু নাদ না, সেটা আবার রোগ। এই তফাৎগুলো রয়েছে, সেগুলোকে জানতে হবে। তাহলে সেলফ ট্রান্সফরমেশনের আমরা সব শুনবো, জানবো, সেখান থেকে নিজেকে গ্রহণ করতে হবে নিজের মতো করে। আমার যদি ভবরোগের তাড়না বেশি হয়, অর্থাৎ বিষয়ের জিনিস চাওয়া, বিষয়ী বুদ্ধি, তাহলে কিন্তু এই ট্রান্সফরমেশন আসবে না। তাহলে কি হবে না, আমাকে ওই চাওয়া না চাওয়ার খেলাতেই সারাদিন কেটে যাবে, সারা রাত কেটে যাবে। এমনকি দেখা যায় যে যাদের এই চাওয়ার লোভ অনেক বেশি, তারা ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখতে থাকে যে আরো টাকা, টাকার উপর। আমরা ওই উত্তম কুমারের মহানায়ক বলে একটা সিনেমা কেউ দেখেছো, সেখানে টাকায় ডুবে যাচ্ছে, উপর থেকে টাকা পড়ছে আর উত্তম কুমার হাত হাত ছুটছে আর টাকা পড়ছে উপর থেকে। তা এই জিনিসগুলোকে আমাদের আধ্যাত্মিকতার বেরিয়ার তৈরি করে। আমাদের যে জ্ঞান পাওয়া যায়, সেই জ্ঞানটাকে, নলেজ থেকে সেটাকে ওয়াইজ, অর্থাৎ আমাদের নিজস্ব ধারণা করে নিজের মতো করে গ্রহণ করতে হয়। আধ্যাত্মিকতাকে বলা হচ্ছে সাটল, অর্থাৎ সূক্ষ্ম। কোনো জিনিসকে সূক্ষ্ম কখন বলা হয়, যখন সেটি স্বাভাবিক অবস্থায় বোধগম্য হয় না। এখানে যদি সকালবেলায় এসে বোতল থেকে এক ছিপি জল ফেলে দেওয়া হয় সামনে মেঝের উপরে, তাই জলটা তখন দেখা যাচ্ছে, জলটাকে ছোঁয়া যাচ্ছে, জলটাকে কাপড় দিয়ে মপ করে মুছে দেওয়া যাচ্ছে। কিন্তু জলটা যদি পড়ে থাকে, আমরা চলে যাই, পরের দিন এসে দেখবো জলটা ওখানে নেই, কেউ মুছেও নেই, কেউ সরাইও নেই। তাহলে জলটা কোথায় গেল না, স্থূল অবস্থা থেকে সূক্ষ্ম অবস্থায় চলে গেল, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয়ে ঘটে গেছে। জলের আমরা সংকেত জানি H2O, গ্যাসেও যখন গেছে সেখানে H2Oটাই আছে, কিন্তু সেটা তখন দেখা যাচ্ছে না। তা আধ্যাত্মিকতা এরকম যে মানুষটা দিব্যি রয়েছে, তার ভিতরে যখন আধ্যাত্মিকতা প্রকাশ করবে, তাকে এসে ওই গেরুয়া পরে, তিলক দিয়ে, বড় টিকি রেখে, গলায় এক গাদা মালা পরে যে আমি আধ্যাত্মিক ব্যক্তি হয়ে গেছি, এই প্রচারের দরকার পড়ে না। তার আচরণ, কথা, সব কিছুতেই তখন সেই ডিভিনিটি ম্যানিফেস্টেশন হয়। ফুল যখন ফোটে, ফুলকে ঢাক পিটিয়ে বোঝাতে হয় না, আমার বার্তা দিতে হয় না, দেখো আমি ফুটেছি, আমার কত সুগন্ধ, সেটা ন্যাচারালি ম্যানিফেস্টেড হতে থাকে।
আধ্যাত্মিকতা ম্যানিফেস্টেশন সেরকম কিন্তু ন্যাচারালি হতে থাকবে। ব্যক্তি বিশেষের যখন আসবে তখন দেখা যাবে তার ভিতরে ইউনিক রিলেশনশিপ তৈরি হচ্ছে, সত্য নিয়ে আসছে। মহাত্মা গান্ধীর কথা আমরা জানি, কিছু কিছু যে ডিভাইন যে ভ্যালুস গুলো রয়েছে, সত্যতা, অহিংসা, এগুলোকে এক একজন এক একটা ধারণ করে তারা কিন্তু মানব থেকে মহামানব হয়ে গেছে, জাতির জনক হয়ে গেলেন একটা। কি না ছেলেবেলা থেকে তার ভিতরে এই বীজ ছিল। স্কুলে ইনভিজিলেটর এসছে, এখন তো স্কুলে স্কুলে ইনভিজিলেটর আসেন না, তা টিচার দেখছেন যা লিখতে দিয়েছে ছাত্রটি ভুল লিখছে গান্ধীজি, তো পাশ থেকে প্রম্পট করছে যে অন্যের খাতাটা দেখে লেখ, তো সে লেখেনি। তারপরে ইনভিজিলেটর চলে গেছে, ওটা নিয়ে যা বলার বলেছে যে ও ভুল লিখেছে। তো তখন শিক্ষক মশাই জিজ্ঞাসা করছেন যে তুমি খাতা দেখে লিখলে না কেন, পাশের ছেলে তো ঠিক লিখছিল। একটা কথাই বলেছিল যে আমার বাড়ি থেকে না করেছি যে অসৎ উপায় অবলম্বন করবেন। তো এইটা ওর ভিতরে ধারণ করেছে। সেই কোয়ালিটি গুলো কিন্তু এমনি এমনি আসে না। সদা সত্য কথা বললে খুব মুখস্থ করলাম, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছি, এটা হচ্ছে নলেজ, যে সত্য কথা বলতে হয়। এটা দিয়ে আমাদের ব্যবহারিক জীবনে কিছু আসবে না। ডিভিনিটির সঙ্গে যখন কানেকশন, আমরা আগের দিনকে পদ্ম ফুলের মাহাত্ম্য বলছিলাম যে পাঁকে জন্মেও সে ডিভাইন হয়ে থাকে, তার ভিতরে কোনো কলুষতা, আবিলতা কিছু আসে না। তা সেই যে আধ্যাত্মিকতা এগিয়ে যাবে তার ভিতরে কিন্তু সে থাকতে পারে একটা খুব সামান্য জায়গাতে, একটা হয়তো বস্তির পাশে ছোট ঘর করে রয়েছে, বা তার হয়তো অত স্ট্যাটাস নেই, কিন্তু তার মধ্যে থেকেও ওই পদ্মের পবিত্রতা কিন্তু পাওয়া যেতে পারে। আর আমাদের একটা ওই ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলছিলাম, একটা কনসাসনেস, এটা একটা বিশেষ চেতনা স্তর। এই চেতনা যার এসছে বাইরের থেকে দেখে তার ভিতরে কিন্তু দুটো সিং গজানো বা লোকটাকে অন্যরকম হবে না। তার হাবে ভাবে তার খুব টেন্সফুল কন্ডিশন, খুব মানে টেনশনের বিষয় হচ্ছে, তাও দেখবে ওর গায়ে লাগছে না। পদ্ম পাতার উপরে জল ফেললে যেরকম হয়, একটা জোরে বাতাস দিলে সব জলটা চলে যায়, কোনো দাগ লাগে না। ব্রহ্মকুমারী ফিলোসফিতে একটা কথা আছে যে ন্যায়রা এন্ড পেয়ারা। ন্যায়রা মানে যার সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট হয় না, আর পেয়ারা মানে হচ্ছে ভালোবাসার পাত্র। বলছে যারা ঈশ্বরের অনুগামী হয় তারা হচ্ছে ঈশ্বরের ন্যায়রা আর পেয়ারা, অর্থাৎ তারা তার ভালোবাসার পাত্র হয়, এবং সাংসারিক কলুষতা যদি তার মধ্যে আসে তাহলে সেইটা তাকে ছুঁয়ে যায় না। অর্থাৎ এই জটিলতার পাঁক থেকে সে নিজেকে সেভ রাখতে পারে। কর্মক্ষেত্রে গেছে, সেখানে অনেক জটিলতা হচ্ছে, কলিকে কলিকে ঝগড়া বিবাদ, কাজ নিয়ে বাদ বিচার চলছে, ঠিক আছে, যার যেমন স্বভাব করে নিয়ে সে কিন্তু নিজেকে ফ্রি রাখতে পারবে। তাহলে বলছে যে পার্সন হু ইজ স্পিরিচুয়ালি অ্যাওয়ার এক্সপ্রেস দেয়ার ইনেট ভ্যালুজ এন্ড কোয়ালিটিজ ন্যাচারালি। আমাদের ভ্যালুর যদি ক্লাস তোমরা কেউ কখনো করে থাকো, সেখানে দেখবে যে প্রেম, প্রীতি, ভালোবাসা, সততা, অহিংসা, এগুলো সমস্ত বিভিন্ন আমাদের ভ্যালু বা মূল্যবোধ। সেই মূল্যবোধগুলো তখন আধ্যাত্মিক পথে এগুলো তার ভিতরে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, এটা ন্যাচারালি ফ্লো হতে থাকে। আর এটা ইউনিভার্সাল, মানে সব সময় আমরা তাকে পেতে পারি সর্বত্র। মানে আধ্যাত্মিক ব্যক্তি হতে গেলেই যে আমাকে বিশেষ মন্দিরে, মসজিদে বা গির্জায় গিয়ে বসে থাকতে হবে এমনটা নয়, কিন্তু আমাদের নিত্যদিনের কর্মের মধ্যেও কিন্তু তার প্রকাশ ঘটানো যায়। আর ফিয়ারলেস করে দেয়, অর্থাৎ আমাদের যে সবসময় থ্রেড থাকে, আমরা আগের দিনকে রিল্যাক্সেশনের যখন ক্লাসটা করছিলাম তখন বলছিলাম যে আমাদের ফ্রি হয়ে থাকতে হয়, ফ্রি বা মুক্ত পুরুষ, মুক্ত মনা। এইটা হতে গেলে যদি পিছন দিকে ভয় থাকে যে এই আমাকে ডাকবে মনে হয়, ওখানে যেতে হবে, বা ও এসে আমাকে এই জিনিসটা, হ্যাঁ সে এটা যদি করে থাকে তার এটা তার ধর্ম, সে করছে, সে আমার উপরে প্রতিহিংসা পরায়ণ হবে বা আমার সঙ্গে মিসবিহেভ করবে, এগুলো যে যার কোয়ালিটি অনুযায়ী করবে। কিন্তু আমাকে তার বিনিময়ে কামড় দিতে গেলে বুঝতে হবে যে আমারও কোয়ালিটির ভিতরে কিন্তু ছিদ্র তৈরি হচ্ছে। আর এইগুলোকে ইমবাইব করতে গেলে না একদিন শুনে হবে না। আমরা সুনীল গাভাস্করের উদাহরণ দিয়ে যেমন অভ্যাস যোগের কথা বলছিলাম, এটা নিরন্তর করতে হবে। তার কারণ কি, আমরা যে এনভায়রনমেন্টে বড় হচ্ছি সেই এনভায়রনমেন্ট আমাদের বস্তু জগতের সঙ্গে খুব বেশি বেশি করে কানেকশন করতে শেখায়।
আধ্যাত্মিক জগতের সঙ্গে কানেকশন করতে শেখায় না। বস্তু জগতের কানেকশন কোথায় শুরু হয়? সকালবেলাতে ওঠার পরে ওই চার্মি চেক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে, কে গ্লেয়ারিং দিচ্ছে, কে সেন্সোডাইন দিচ্ছে, দাঁত মাজার থেকে দেখো ওই যে টুথপেস্ট কি হবে সেটাও আমাদের মাথায় কিন্তু ঠেলে ঠেলে ওই টুথপেস্ট তৈরির কোম্পানিগুলো ঢুকিয়ে দেয়। ওইখানেই বস্তু জগতে প্রথম পদসঞ্চার শুরু হয়ে গেল ব্রেনের মধ্যে, যে এটা তো ভালো না, ওটা শর্ট ছিল, বলেছে শর্ট থাকলে 24 ঘন্টা দাঁতকে প্রোটেকশন করে। টু বি ভেরি অনেস্ট, ডেন্টিস্টদের কাছ থেকে পাওয়া বিদ্যা সেটা হচ্ছে যে কোনো টুথপেস্ট কিন্তু তোমার দাঁতকে প্রোটেক্ট করে না। সেই অর্থে যে ব্রাশ ইউজ করা হয়, ব্রাশ করার যে টেকনিক রয়েছে সেইগুলোই তোমার মুখের হাইজিনকে মেনটেন করে। কারণ আজকে যারা তোমাদের দাদু বা বয়স্ক লোকজন বাড়িতে দেখবেন তাদের সময় টুথপেস্ট ছিলই না, বেশিরভাগই হয়তো কয়লা, গুড়ের চাই এই সমস্ত প্রয়োগ করতো। তোমার আবার দাঁতের থেকে ওদের দাঁত অনেক ভালো ছিল। এটা হচ্ছে ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে, সেখান দিয়ে শুরু হচ্ছে। তারপরে কি পোশাক পরছি, কি খাচ্ছি, বেরোনোর সময় কি ব্র্যান্ডের পারফিউম, কোনটায় বলছে ফগ, কোনটায় বলছে 24 ঘন্টা গায়ে গন্ধ হওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি দিয়ে শুরু হয়। তার সঙ্গে তো এই যন্ত্রের কল্যাণে তুমি না চাইলেও একটা আলাদা কিছু ইনফরমেশন ঢোকানো হবে। আমরা পরে কয়েকটা স্টেপ করবো আধ্যাত্মিকতা, তাতে অপ্রয়োজনীয় ইনফরমেশন নেওয়াটাও ঠিক না। প্রয়োজনের অতিরিক্ত ইনফরমেশন যদি আমরা গ্যাদার করতে থাকি সেটাও আমাদেরকে যন্ত্রণার কারণ হয়। আর আমাদের খুশির যে জায়গাটা সেটাকে গ্রহণ করতে হবে আধ্যাত্মিকতার মাধ্যমে। সমস্ত কাজের মধ্যে দিয়ে যদি খুশি না থাকে না, সেই কাজ করে কোনো জায়গায় আসবে না। ধরো কাউকে সে তার ইচ্ছে বন্ধুর সঙ্গে আড্ডা দেবে, তার বাবা বলছে না তোর এখন ব্যায়ামের সময় তুই গিয়ে বসে বসে ব্যায়াম কর। ব্যায়াম করলে উপকার হবে, তাও খুশি হতে পারবে না। বন্ধুর সঙ্গে আড্ডাটাই ওর অনেক বেশি কাঙ্ক্ষিত। তাহলে আমাদের এমন একটা পথ অবলম্বন করতে হবে, জেনে বুঝে নিতে হবে। আমি যদি চাই তবেই ভালো করতে পারি। আমরা বলছিলাম না আগের দিনকে যে মনকে কি বলা হয়েছিল? মানুষ মন তার বন্ধু আবার মন তার শত্রু। মন যদি আমাকে বিপদে চালিত করে, কেউ বাই বার্থ মাতাল হয়ে জন্মায় না। আমরা আশেপাশে টুকটাক মাতাল দেখি তো সবাই। তো কোনো একটা দিন মদ খাওয়া শুরু করেছিল, সে বন্ধু খাওয়া বা অন্য কেউ জোর করে একটু বিলিয়ে দিই। পরে তারা হয়তো যে মানে মাতালদের সঙ্গে কথা বলে দেখবে, যখন তারা প্রথম দিন খেয়েছিল না কারোর মদ খেতে ভালো লাগেনি, পরে আস্তে 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 তারা ওটাকে প্র্যাকটিসে নিয়ে ফেলেছে। পরে আস্তে আস্তে প্র্যাকটিসে নিয়ে ফেলেছে, এটা অভ্যাসযোগ। তারপরে সে আর ছাড়তে পারছে না, কারণ এটা তখন তার ব্রেন, নার্ভ এগুলোকে আস্তে আস্তে দখল করে নিয়েছে। কাজেই অভ্যাসটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় জিনিস। আমরা আগের দিনের ক্লাসে বলছিলাম না যে একটু সময় হলেও সকালবেলায় যে 7টায় ঘুম থেকে করে সে একটু আগিয়ে নেবে, নিয়ে 5 মিনিট হলেও বসবে। এগুলো কিন্তু শুধু বলা না, এগুলো বহু চর্চিত। এই পথে যারা এগিয়ে গেছে তাদের অনেকের অভিজ্ঞতা সেখান থেকে নিয়ে এই কথাগুলোকে সংগ্রহ করা হয়েছে। যদি এগুলোকে প্রয়োগ করা যায় তাহলে ডেফিনেটলি ভালো থাকা যাবে। আর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যা শিখলাম এটাকে ছোট্ট করে একটা জায়গায় গুছিয়ে নিজের মতো করে নিয়ে নিতে হবে। কে কে নোট করেছো একটু হাত তোলো, যারা করোনি তাদের দুঃখের কিছু নেই। নোট কে কে করেছো একটু হাত তোলো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। যারা করেছে এর বাইরেও দেখবে হাত নামা। অনেকেরই ইচ্ছে আছে যে একটু হাতে একটু লিখে নিলে সুবিধা হয়। আমি বলবো আমাদের ক্লাস তো শেষ হয়ে যাবে, তারপরে যাদের যাদের নোট রয়েছে তোমরা যখন অফ পিরিয়ড বা কিছু পাবে নিজের একসঙ্গে বসবে, বসে নিজের নিজের নোটগুলো শেয়ার করে, যারা হাতের লেখা ভালো কাউকে ওগুলো বলে বলে না স্টেপ বাই স্টেপ ডে 1 ডে 2 কি কি শেখা হলো কি হলো একটু নিজেরা তৈরি করো। তৈরি করে সেটাকে গুছিয়ে নিয়ে কপি করে বা জেরক্স করে নিয়ে একটু নিজের কাছে রেখে দাও। হাতে যদি কিছু না থাকে না তাহলে খুব সহজে ডেপ্রিসিয়েশন হয়। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছে যে যা শোনা হয় আলোচনায়, যে কোনো ক্লাস নোট করতে যাই যদি শোনা হয় তাতে মোটামুটি 3 ঘন্টার পরে তার 30% ব্রেন থেকে চলে যায়। তাহলে আমরা এই কয়েকদিন ধরে শুনছি তো প্রত্যেক দিনই চলে যাচ্ছে, তারপরে পরের দিন সেটা 50%-এ নেমে আসে। কিন্তু হাতে যদি সেটা লিখিত হয়ে কিছু থাকে তাহলে সেটা কিন্তু স্থায়িত্ব বাড়ে।
অবসর সময় দেখছো যেখানে কি বলেছিল বোঝা যাচ্ছে না, তাহলে সেগুলো আমরা আলোচনার ভিতরে নিয়ে নিতে পারি। তাহলে নিজেদের একটা নিজস্ব ঘরানার একটা নিজস্ব নোট তৈরি করে ফেললে সুবিধা হবে, যাতে আমরা যারা যারা যেতে চাই, যারা যেতে চাই না জোর করার দরকার নেই কাউকে, যে পথে যাচ্ছে। হ্যাঁ, আধ্যাত্মিক পথ হচ্ছে যার যার তার। কেউ কারোর হয়ে জব ত্যাগ করে দিতে পারবে না, কেউ কারোর হয়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিতে পারবে না, কেউ কারোর হয়ে ঘুম থেকে ওঠার সময় পরিবর্তন করতে পারবে না। ওটা নিজের নিজের করে গ্রহণ করতে হবে এবং নিজের মতো করে চালাতে হবে। তাহলে আমরা যা যা শিখেছি আমাদের স্নেহের মৃণাল ভাইয়ের কাছ থেকে, আমাদের শ্রদ্ধেয় বিকাশদার কাছ থেকে, আমাদের স্যারের কাছ থেকে, বেলানির কাছ থেকে, এগুলোকে একটু একাত্ম করে অ্যাসিমিলেট করার সময়, অর্থাৎ অনেক কিছু ফুল পুষ্প চয়ন হয়েছে, এটাকে এবারে মালাতে গেঁথে ফেলতে হবে। আর নইলে ওই রকম ফুলগুলো অগোছালো হয়ে থাকবে, সেগুলো খুব একটা কাজে লাগবে না। তাহলে সেই যে মালাতে গাঁথার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজস্ব কয়েক পাতার যে নোটটা তৈরি হবে, যে প্রাণায়ামের কথা বলা হয়, যে কোন কোন প্রাণায়াম বলছে, এগুলো নিজের সুবিধের মতো সময় বাড়াবে। যদি কারোর মাথা ব্যথা হয়, তাকে যদি কোনো ডাক্তারবাবু 4টা ট্যাবলেট দেয়, হচ্ছে খাবে মাথা ব্যথা কমে যাবে, ও পজিটিভ নেগেটিভ অনেক চিন্তা ভাবনা করে বাড়িতে চলে আসে, এসে দেখা যাবে যে একটা ট্যাবলেট খেলো, দেখলো একটু উপশম হয়েছে, আবার সন্ধ্যাবেলা দ্বিতীয় ট্যাবলেটটা খেলো, দেখলো অনেকটাই ভালো আছে, ওর বিশ্বাস তৈরি হবে কিন্তু যে না, ওষুধটা কাজ করছে। তা আমরা এই কয়েকদিন যেগুলো দিলাম, আমাদের যা ফিডব্যাক তোমরা দিয়েছো, আমাদের বেলাদি বলছিলেন যে তাতে অনেকের কিছু হলেও উপকার হয়েছে, অর্থাৎ ওষুধটা কাজ করছে। এখন দরকার ওষুধটা কন্টিনিউ করা, কারণ যতই নামি দামি ডাক্তার দেখানো হোক না কেন, যখন রোগ হয় না, তখন ডাক্তারবাবু যে প্রেসক্রিপশন করে দেয়, যা বিধান দিয়ে দেয়, কেউ কেউ ওষুধটাও কিনে ফেলে কিন্তু নিয়ম করে খায় না। কেউ প্রেসক্রিপশনটা নিয়ে এসে যত্ন করে রেখে দেয় যে অমুক ডাক্তারকে এত টাকা ফিস দিয়ে দেখানো হয়েছিল। রোগ সারাতে গেলে কিন্তু ওষুধ ক্রয় করতে হবে এবং ওষুধ প্রয়োগ করতে হবে। এখানে কিন্তু ক্রয় করার কোনো বিষয় নেই, যোগে যা কিছু দেওয়া হয়েছে সবই একদম ভরিয়ে দেওয়া হয়েছে। এই কয়েকদিনের ভিতরে যা যা দেওয়া সম্ভব, আমাদের প্রত্যেকজন সাধক সাধিকা যারা আমাদের ফ্যাকাল্টি হিসেবে রয়েছেন, সবাই তাদের সাধ্যাতীত করেছেন। এখন আমাদের ঝুড়িতে এটা পড়ে রয়েছে। এবারে দেখা যায় যে বাজারে আমরা ঝুড়ি দেখি না, হাটে টাটে সমস্ত সব এরা বিক্রি করে, তো ঝুড়িরও বিভিন্ন রকম গুণগত মান থাকে। কোনো কোনো ঝুড়ি বেশ ঠাস বুননের হয়, কোনোটা পাতলা হয়, তো ঝুড়িতে রেখে দিলে কিন্তু পড়ে যেতে থাকবে আস্তে আস্তে। কিরকম করতে হবে না, তাহলে ঝুড়ি থেকে যাতে পড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে, যদি পড়ে যায় আবার তুলে এনে ঝুড়ির ভিতরে পড়তে হবে। তো সেই রকম আমরা এখন করবো কি না, নিজেদের যা শেখা হলো এটাকে চর্চায় নিয়ে যেতে হবে। এবং ওই ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের 4টা ট্যাবলেটের মতো যা যা ট্যাবলেট এখান থেকে পাওয়া গেছে, ক্যাপসুল পাওয়া গেছে, সেগুলোকে প্রয়োগ করতে হবে এবং নির্দিষ্ট বিধি যেমন বলা হয়েছে বিধি মেনে প্রয়োগ করতে হবে। ওষুধের সময় বলা হয় কোনটা খাওয়ার আগে খাবে, কোনটা খাওয়ার 1 ঘন্টা পরে খাবে, বলে দেওয়া হয় না। যোগের ক্ষেত্রেও দেখো ওষুধেরই মতো বলা হয়েছে যে খাওয়ার আগে কি কি করা যাবে, খাওয়ার পরে কি কোনগুলো করা যাবে না। একটা আসন আছে যেটা খাওয়ার পরে করা যায়, কি আসন? কে কে করেছো? না বাড়িতে খাওয়ার পরে, এখানে না, বাড়িতে যারা যারা খাওয়ার পরে প্র্যাকটিস করেছো হাত তোলো। এই কয়েকজন ওষুধটা প্রয়োগ করেছে, কিন্তু বাকিরা যারা করো তারা কিন্তু করতে থাকে, মানে অদ্ভুত ফল লাভ। স্বামী রামদেবজি আমাদের যেটা বলে সেটা হচ্ছে যোগ বিজ্ঞান বলা হয়, তো স্বামীজি বলে এটা বিজ্ঞান, দিস ইজ নট সায়েন্স, যোগ হচ্ছে সুপার সায়েন্স। সেই মিঠুনের একটা খুব বিখ্যাত ডায়লগ ছিল না, মারবো এখানে লাভ করবে, তুমি এখানে যোগ করবে, কতবার পুরানো কোথাকার রোগ দেখবে, কখন ভালো হয়ে গেছে বুঝতেই পারবে না। কোমরে ব্যথা ভালো হয়ে যাচ্ছে, স্পন্ডিলাইটিসের সমস্যা ভালো হয়ে, থাইরয়েডের সমস্যা ভালো হয়ে যাচ্ছে, অজীর্ণ গ্যাস, অম্বল, বুক জ্বালা, একদম ভুড়ি ভুড়ি রোগ, হাঁটুর ব্যথা ভালো হয়ে যাচ্ছে। আমরা যেখানে ক্লাস করি ওখানে ঝুলন বলে একটি মেয়ে আসতো, এখন আসতে পারে না, বাচ্চা হয়ে গেছে বলে আটকে গেছে। ওর ইস্যু আসছিল না, খুব মোটা ছিল, ও 3 মাসের মধ্যে ওর প্রায় 20 কেজি ওজন কমে। তারপরে আমাদের বিকাশ দ্বারা আমাদের একটা ব্যাচে যখন
আর একটা অ্যাসিস্ট্যান্ট যোগ টিচার ট্রেনিং শুরু হলো, ওকে ঝুলনকে বললাম ঝুলন এই ব্যাচটায় তুমি ভর্তি হয়ে যাও। ও ভর্তি হয়ে গেল, আমাদের ওই টানা কোর্সটা কমপ্লিট করলো এবং ম্যাজিকের মতো ফল হলো। অত ডাক্তার অত কিছু দেখিয়েছিল, কিচ্ছু ফল হচ্ছিল না। মানে মাস দুয়েক পরে ও একদিনকে এসে বললো স্যার একটা সুখবর আছে, আমি পিরিয়ড মিস করেছি, মানে কনসিভ করেছি। এর থেকে ভালো আর কিছু হতে পারে? আগে ডাক্তার দেখিয়েছি, ওর ফ্যাটি লিভার হয়ে গিয়েছিল, গ্রেড 3 একদম, খুব অ্যাডভান্স স্টেজে। ডাক্তারবাবুর কাছে যখন পরে ইউএসজি করা থেকে ডাক্তারবাবু বলেছে এই তোমার ফ্যাটি লিভারটা তো খুঁজে পাচ্ছি না, মানে চেঞ্জ হয়ে গেছে ওখানে। তো এগুলো কিন্তু যোগের প্রত্যক্ষ ফল। এইগুলোকে যদি আমরা নিজের পরাদায় নিয়ে যাই তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। এবারে সবাইকে বলবো একটু খাতা পেন নিয়ে বসতে। বেশি না, একটুখানি বলবো, একটু নোট করে নেয়। আমরা এখানে এসেছিলাম তো জীবন পরিবর্তন করতে, তাই তো? না গতানুগতিকতা যেমন চলছিল সেরকমই চালাবো। তাহলে স্টেপস টু চেঞ্জ ইউর লাইফ, অর্থাৎ তোমার জীবনকে পরিবর্তন করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে। আমাদের এক সপ্তাহ কতদিনে? 7 দিন। তাহলে আমরা 7টা পদক্ষেপের কথা বলবো। 1 নম্বর পদক্ষেপ যেটা হচ্ছে যে সকালে ওঠা এবং মেডিটেশন করা। যেরকম সময় ওঠে একদম নিজেকে কমেন্ট দিয়ে দাও, তার থেকে মানে 5টার কাছাকাছি এখন যা এনভায়রনমেন্ট যদি উঠতে পারো তখন ওই সবে সূর্যদেবের একটু একটু করে প্রকাশ হচ্ছে, খুব কার্যকরী। যখন গরমের দিন পড়ে যাবে ওটা 4টা পড়ে দেবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এটা করতে গিয়ে যদি কেউ দেরি করে ঘুমাতে যায় না, তার পক্ষে কিন্তু সমস্যা হয়ে যায়। তখন আবার দুপুরবেলায় আদর্শ আসলে অস্বস্তি হবে। কাজেই সকালে ওঠাটা যেমন আমরা এগিয়ে নিয়ে যাবো, নিয়ে মেডিটেশন যেমন বললাম জাস্ট ফোকাস। খুব বেশি যদি চিন্তিত হয়ে মেডিটেশন কেউ করে না যে ও ভাবছি ও জায়গায় যাচ্ছে, তাহলে কিন্তু মেডিটেশন হবে না, সেটা একটা অন্য মোডের থিঙ্কিং প্রসেসে চলে যাবে। যত কম চিন্তা, মেডিটেশন হয়েছে কিনা বোঝার একটা খুব সহজ উপায় আছে। 5 মিনিট 7 মিনিট 10 মিনিট মেডিটেশন করার পরে যদি রিকল করতে থাকো যে কি ভাবছিলাম, যদি দেখো রেসপন্স 0 আসছে, কি ভাবছিলাম বুঝতে পারছি না, কি অনুভব হয়েছিলাম বুঝতে পারছি না, বুঝতে হবে মেডিটেশনে গিয়েছি। কারণ ওই সময় একদম টোটাল রিল্যাক্সেশন, ওখানে ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ড যাই বলো না, মনের সেখানে কোনো আঁচড় পড়েনি। আর যদি অনেক চিন্তা অনেক বিষয় চলে আসে যে ঠিক আছে অমুকের কথা ভাবছিলাম, ওই পড়াটা বাকি ছিল, মেডিটেশনে বসে বসে আমরা কিছুটা সময় কাটিয়েছি, কোয়ালিটি সময়, কিন্তু একটা অন্য চিন্তার জগৎ ঢুকে গিয়েছিলাম। তাহলে সকাল সকাল ওঠা এবং মেডিটেট করা। আর একটা হচ্ছে যে বাড়িতে না, সবাই বাড়িতে খুঁজে পেতে দেখা যাবে যে কিছু না কিছু বইপত্র আছে যেখানে আধ্যাত্মিক কথা বা এই যোগ এইসব সম্বন্ধে কিছু বলা আছে। গীতা সবচেয়ে সহজ, সব পড়ে পড়ে বুঝতে হবে না, পড়ার অভ্যেসটা করা। আবারও বলছি সেই অভ্যাস যে স্পিরিচুয়াল স্টাডি। 1 নম্বর কি হলো আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং এন্ড মেডিটেশন। 2 নম্বর কি হলো স্পিরিচুয়াল স্টাডি। যে যার ধর্ম মতো পড়বে, কিন্তু সবাইকে কিতাব পড়তে হবে এমনটা নেই। কেউ যদি কোরআন পড়তে চায় কোরআন পড়বে, কিন্তু পড়তে হবে। 3 নম্বর লাইফস্টাইল, যে সাত্বিক ফুড, অর্থাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। যেখানে যা পাচ্ছি অখাদ্য কুখাদ্য এক বেলা খাচ্ছি, খেয়ে বলছি যে ধ্যান করতে বসবো, হবে না, কবে নেই হোক। সাত্বিক খাদ্যটাকে বলে ফ্রেশলি প্রিপেয়ার্ড, পজিটিভ ভাইব্রেশন দেওয়া, প্রেফারেবলি ভেজিটেরিয়ান ফুড। যদি দেখা গেছে তামসিক খাদ্য হয়ে, যদি একই খাদ্য ফ্রিজে রেখে বারবার করে গরম করা হয়, যদি প্রসাদ হয় দেখা গেছে তার মধ্যে কিন্তু খাদ্য গুণান থাকে না।
যত ভাজা পোড়া হবে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। এই যে মনের কথা বলা হচ্ছে এটাকে প্রাণ শক্তি বলে। প্রত্যেকটা খাদ্যের মধ্যে প্রাণ শক্তি আছে। ধরো কিছু সবজি থাকলো, গোটা গোটা আলু থাকলো, পটল থাকলো, মূলো থাকলো, রেখে দাও যদি 4 দিন 5 দিন পরে আছে, কোনো অসুবিধা নেই। তার মানে ওটা জীবিত হয়েছে, ওর প্রাণ রয়েছে। এবারে সেগুলোকে কেটে কুটে ভালো করে তরকারি বানিয়ে ফেলা হবে। এবারে এটা কতদিন থাকবে? শীতের সময় খুব বেশি হলে বাইরে ফেলে রেখে 1 দিন থাকবে, পরের দিন থেকে ডিনে চেপে যাবে। অর্থাৎ প্রাণটা ছিল যেটা ওকে বাঁচিয়ে যাচ্ছিল, আমরা তাপ দিয়ে সেই প্রাণটাকে অন্য মাত্রা করে দিয়েছি। এখন ওর ভেতরে কিন্তু তামসিক গুণ ঢুকে যাচ্ছে, ওটার ভিতরে শান্তি না। যে ফ্রেশ লিভি ভেজিটেবল, এটাও কিন্তু খুব দরকার। একটু ফল খেতে হবে, ফলাহার ভীষণ দরকার। সিজনে যখন যা ফল হয়, আমরা কপালভাতিতে কি বলি না, কোথায় উজ্জ্বলতা আসে কপালভাতি করলে? হ্যাঁ, মুখমণ্ডলে। আর যদি নিয়মিত ফলাহার করে তাহলে দেখা যায় তার সারা শরীরের ভিতরেই না ডিজেনারেটিভ যে প্রসেস চলে, তার কোষের যে মৃত্যু, তার গতিটা কম হয়ে যায়, চকচকে ভাব আসে একখানা, শান্তিকতা প্রকাশ পায়। তাহলে সাত্বিক ফুড। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ ইনফরমেশন। তোমার সামনে অপ্রয়োজনীয় অনেক কিছু ঘটনা ঘটতে থাকে, বলতে থাকে, আমরা সেগুলো ভিতরে ভিতরে কালেক্ট করতে থাকি, যেগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই। হতে পারে নেতার কাছে, মন্ত্রীর কাছে প্রাসঙ্গিকতা আছে, ওরা এগিয়ে দেয়নি, এড়িয়ে দিয়েছে, ওরা এই করেনি, ওরা মন্দির করছে, ইত্যাদি ইত্যাদি। তোমাকে যেন বিচলিত না করে, তাহলে নেগেটিভ ইনফরমেশন নেব না। তারপরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাভয়েড প্যাসিভ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেড ইনফরমেশন। একটু ব্যাখ্যা করে বলার দরকার আছে। অ্যাভয়েড প্যাসিভ অ্যান্ড এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেড ইনফরমেশন। প্যাসিভ মানে কি, যেটা আমি ইচ্ছে করে গ্রহণ করছি না। আর এআই কি জানো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা হচ্ছে তুমি কি করতে যাচ্ছ ও আগে আগে জেনে নিয়ে তোমাকে সেই রকম জিনিস যখন সাপ্লাই করে। তার জন্যই অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে সবচেয়ে বন্ধু এবং সবচেয়ে শত্রু ডিভাইস। তোমার হয়তো দরকার ছিল সামান্য কোনো ইনফরমেশন, তুমি সেটা যখন সার্চ দিলে ও সেটাকে প্রসেস করলো, তোমাকে তো মুহূর্তের মধ্যে গুগল কয়েক হাজার তথ্য দিয়ে দিল, যে সেখান থেকে বাঁচতে থাকো সারাদিন ধরে। তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে দেখবে ওই রিলেটেড আর্টিকেল তোমাকে কিন্তু সাপ্লাই করছে। তুমি যদি ভজন কীর্তন সার্চ দাও ইউটিউবে, দেখবে ভজন কীর্তন আসছে। তুমি হিন্দি গানের সার্চ দেবে, হিন্দি গান আসছে। রবীন্দ্রসঙ্গীত যখন সার্চ দেবে, পরপর রবীন্দ্রসঙ্গীত সাপ্লাই করতে কেউ যেন বসে আছে, যে এই লোকটা বা এই ছেলেটি বা এই মেয়েটি কি খাবে, বাড়ির থেকে জেনে বসে সেই মতো খাবার দিয়ে যাচ্ছে। এটাতে যেটা প্যাসিভলি তোমার সময় নষ্ট হচ্ছে। ব্রেনটাকে তোমার হয়তো ওইটুকু যেটুকু প্রয়োজনীয় ইনফরমেশন ছিল 10 মিনিট বা 15 মিনিট পরে তোমার কাজটা হয়ে যেত, তুমি কখন ওই জালে আটকে গেছো নেটওয়ার্কে, দেখবে যে 45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা কখন চলে গেল ফর্সা। এইটা কিন্তু খুব আধ্যাত্মিক পথের ক্ষতিকর দিক। প্রয়োজনের টুকু না, প্রয়োজনের অতিরিক্ত, এটা আমাদের অপরিগ্রহ বলা হয়, জন্ম সেই অপ্রয়োজনীয় জিনিস গ্রহণ করাটা থেকে বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে 1 মিনিট অ্যাফার্মেশন এভরি আওয়ার। কাজের মধ্যে থাকছো যখন নিত্যদিনে, ঘন্টাতে ঘন্টাতে একবার করে তুমি কে, কোথা থেকে এসছো, তোমার সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ কি, একবার যদি মনের মধ্যে দিতে পারো না, দেখবে অনেক লাভ আছে। কি লাভ আছে না, ওই সময় মনের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল, যে স্ট্রেস তৈরি হয়েছিল, সেটা স্যারেন্ডার করে দাও। আগের দিন বলছিলাম না, আমরা তো এই গানটা গাই না, তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। অর্থাৎ পরমপিতা পরমেশ্বরকে বন্ধু, সখা, পিতা, মাতা সব হিসেবে আমরা গ্রহণ করি।
তাকে যদি স্মরণ করা যায় তাহলে তোমার অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন আমরা কিন্তু তাকে দিয়ে দিতে পারবো। ওই একটা কোন সিনেমা ডায়লগ শোনা, টেনশন लेने का चीज नहीं है, टेंशन देने का चीज है। কোন সিনেমা? আরে মুন্না ভাইয়ের কথা সবাই বলে যাবে। তো টেনশন নেবে না, টেনশন যা আসবে দিয়ে দেবে। কাকে দেবে? বন্ধু বান্ধবকে, বাবা মাকে দিবে না, দেখো ভগবানকে দেবে যে তুমি না। আমার এই জটিলতা হচ্ছে, স্কুলে এই সমস্যা হচ্ছে, এই জিনিসটা পাচ্ছি না, তাকে স্মরণ করো, তাকে বলো এটা পাচ্ছি না, কি করে পারবো তার ব্যবস্থা তুমি করে দাও। জাস্ট ডাইরেক্ট কনভারসেশন, যে এই সমস্যা হচ্ছে তুমি দেখো। যত বেশি মনন চিন্তন হবে না, মনমনামন ভাব গীতাতে একটা শ্লোকে বলা আছে, অর্থাৎ মনে মনে তাকে স্মরণ করো, তার মত হয়ে যায়, তাহলে কি হবে না, সে তোমার দায়িত্ব নেবে। এটা বিশ্বাসের প্রশ্ন, এটা ওই অঙ্ক বসে বিজ্ঞানের ভাষায় প্রমাণ করা যাবে না যে হ্যাঁ আমি স্মরণ করলাম বা এমন সমস্যাটা গেল না। এটা আন্তরিক হতে হবে। তাহলে 1 মিনিট অ্যাফার্মেশন, পজিটিভ চিন্তা প্রত্যেক 1 ঘন্টার মধ্যে 1 মিনিট করে ব্যয় করা। 24 ঘন্টা 24 মিনিট ব্যয় হবে। রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টা যদি ঘুমিয়ে নিল ঠিক আছে। আর নিজেকে রিজুভিনেট করা, অর্থাৎ লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ভালো ঘুমাতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে মেডিটেশন করতে হবে। কোয়ালিটি স্লিপ হওয়া, আওয়ার্স অফ স্লিপ কোনো মূল্য নেই। যে 8 ঘন্টা আমি শুয়েছিলাম, দেখবে একদিন ইচ্ছে করে উঠতে ইচ্ছে করবে, সেটা ছুটির দিনগুলো মা ডাকছে ঠিক আছে আমি উঠবো। আচ্ছা যদি শুয়ে থাকলে বেশি এনার্জি কালেকশন হতো, যে ছুটির দিন দেরি করে ঘুম থেকে উঠে আবার যে সময় হতো তার থেকে উঠে দিকে খুব বেশি এনার্জাইজ মনে হয়েছে, বরঞ্চ মনে হচ্ছে আমি একটু অবসর থেকে ধরেছে, কাজ করতে ভালো লাগছে না, লেথার্জি আসছে। অর্থাৎ বেশিক্ষণ শুয়ে থেকে এনার্জি পাওয়া যায় না। তুমি যেটুকু সময় কোয়ালিটি কিরকম বলো দেখি, ডাক্তারবাবু বলেছে একটু প্রোটিন বেশি দিতে হবে, তুমি দুধ খাও। তা সে 1 গ্লাস করে দুধ বলছে, 1 গ্লাস করে দুধ খাইতে গেলে দুধটা যদি ডাইলিউটেড হয় তাহলে ওই দুধের পুষ্টি কিন্তু হবে না। উপযুক্ত মাত্রায় ঠিকঠাক প্রসেস করা দুধ খেতে হবে। তাহলে সেটাও আমাদের যে ঘুমটা হবে, ঘুমটাও কোয়ালিটি স্লিপ হতে হবে। আর এই কোয়ালিটি স্লিপের জন্য আমাদের শুতে যাওয়ার আগে তোমার যাকে ভালো লাগে, কালী, কৃষ্ণ, আল্লাহ, যিশু, তাকে স্মরণ করো, বেশি না 5 মিনিট। আর খাওয়ার পরে পরেই শুবে না, খাওয়ার পরে অন্তত 1-1.5 ঘন্টা টাইম যাবে যাতে জেগে থাকা বা অন্য অ্যাক্টিভিটিস করা। কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজম শক্তির উপরে তার চাপ পড়ে। তাহলে কয়টা স্টেপ বলা হলো আধ্যাত্মিক জীবনের? 7টা স্টেপ। এই 7টা স্টেপ সবাই পার্সোনাল ডায়েরি আছে নিশ্চয়ই, ডায়েরি পেজে লিখে দেন। ডায়েরিতে একটু ভিতর দিকে ফার্স্ট পেজে লিখে রেখে দেবে, যখন যেমন সুযোগ হবে। পরিবর্তন করতে গেলে চেকিং অ্যান্ড চেঞ্জিং বলা হয়। চেকিং অ্যান্ড চেঞ্জিংটা কিনা চেক করে দেখা, 7 দিন বাদে কোনটা কোনটা বাদ পড়ে গেছে দেখবে 1 ঘন্টা মেডিটেশনটা তো করা হচ্ছে না, সকালে শুয়ে ওঠা হচ্ছে না। তাহলে আপনার করে নেওয়া, নিজের করে নেওয়া। ওই সাধক সংশ্লেষ আমরা জানি তো, পড়েছি না? সাধক সংশ্লেষের সংজ্ঞা মনে আছে কারো? কেউ বলবে? হ্যাঁ বলো, বসে বসে। মোটামুটি ঠিক বলেছে, কিন্তু যদি সংজ্ঞা বলা হয় তাহলে সংজ্ঞা হিসাবে বলতে হবে। সেই আমাদের ক্লাস 9-এ 10-এ পড়াতো না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের সবুজ কণা ক্লোরোফিলের মধ্যে মাটি হইতে জল, বাতাস হইতে কার্বন ডাই অক্সাইডের সহযোগে শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন হয় এবং উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন নির্গত হয়, তাহলে সালোক সংশ্লেষ বলে। এটা কমপ্লিট ডেফিনিশন। তাহলে যোগের যে সংজ্ঞা বলা আছে, স্থির সুখম আসনা, অর্থাৎ মাঝে মাঝে স্থির হয়ে বসতে হবে, সুখের অনুভব করতে হবে। আর কি চিত্তের চাঞ্চল্য রাখা যাবে। এইগুলো হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। এগুলো মুনি ঋষিরা, মহর্ষি পতঞ্জলি, আমাদের ফাদার অফ যোগা
তাহলে আমাদেরকে এই একান্ততা অনুভব করতে হবে, নিজের মতো করে থাকতে হবে। যোগের পথে বেশি লোক আসে না, খুব কম লোক আসে, অর্থাৎ এই পথে নির্জনতা আছে, একাকিত্ব আছে। অন্যদেরকে সিনেমা দেখতে যাচ্ছ, হই হই করে লোক করো, যদি বলো চল মেডিটেশন করি, লোক পাবে না, ওটা নিজেকে নিজেকে করতে হবে। আর নিজের বন্ধু হয়ে যেতে হবে, মনটাকে মাঝে মাঝে আমরা তো জিজ্ঞাসা করি কেমন আছিস, তুমি আলাদা আমরা জেনেছি। শরীর একটা সত্তা, আত্মা একটা সত্তা, আত্মার ফ্যাকাল্টি হিসেবে মন আছে। মাঝে মাঝে নিজের মনকে জিজ্ঞাসা, মনকে কেমন আছিস। খুব বহুল প্রচলিত একটা গান, ইউটিউবে সার্চ করে দেখে দেবে, এটা স্বামী বিবেকানন্দের পছন্দের গান, মন চলো নিজ নিজে কর্ম। সার্চ করবো মন চলো নিজ নিজে কর্ম, অনেক তথ্য পাবে, অনেক ব্যবহারিক প্রয়োগের জায়গা পাবে, এবং যেটা আমাদেরকে ওই ডিভিনিটিতে উন্নীত হতে সাহায্য করবে। তাই আমার কথা এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা আলোচনা করবো। সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। আর পরিশেষে আমরা আজকে যে কটা কথা বলছি, বেলাদি যা বলছে, বিকাশ যা বলছে, আমরা আমাদের পরম শ্রদ্ধেয় গুরুদেব, পরম পূজনীয় রামদেব স্বামীজির কাছে লক্ষ লক্ষ বার আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তার কারণ যে যোগ প্রাণায়াম মহর্ষি পতঞ্জলি নিয়ে এসেছিলেন, সেই যোগ প্রাণায়াম আমাদের মতো করে আমরা হয়তো বুঝে উঠতে পারতাম না বা করতাম না। স্বামীজি আমাদের কাছে যোগ প্রাণায়ামের মেডিসিন তৈরি করে দিয়েছে। আমাদের এখন নেই, আমরা ছেলেবেলা মেডিসিন পড়তাম পরীক্ষার সময়, সহজ করে কিছু কিছু সব সাজেশন দেওয়া। তা মিনিমাম কটা পাওয়া, প্রাণায়াম তো অনেক আছে, স্বামীজি মাত্র কয়েকটা প্রাণায়াম আমাদেরকে বলেছে। অসংখ্য অনেক আছে, স্বামীজি টোটাল আমাদের যে 2 ঘন্টার প্যাকেজ আছে সেখানে নির্দিষ্ট করতে বলেছেন। তাতে দেখা যায় যে সবাই সব চাহিদা সব চিজের মোটামুটি মিলে যায়। তাই আজকে ক্লাস শেষের সময় আবার স্বামীজিকে স্মরণ করে তার চরণে, আচার্য বালকৃষ্ণদের চরণে অনেক লক্ষ কোটি প্রণাম জানিয়ে, যে সমস্ত বুদ্ধান্তা বিকাশদা বেলাদিদের কাছে আমরা অনেক শিখেছি, এনাদের কাছে শ্রদ্ধা ভালোবাসা এবং এদের আশীর্বাদকে পাথেয় করে আমরা চলছি। এরা পাশে না থাকলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। যোগ হচ্ছে গুরুমুখী বিদ্যা, যেখানে আটকে যাবে যোগাযোগ করবে। আমাদের নির্ময় রয়েছে, আমরা রয়েছি, কারণ এটা একবারই সব শিখে গেলাম, একবারই সব হয়ে গেল, এমনটা হবে না। এই সবাই যোগযুক্ত থাকুক, যোগ তোমাদের আপনার হয়ে উঠুক এবং আধ্যাত্মিকতা তোমাদের জীবনের পাথে হোক। ঈশ্বরের কাছে এই কামনা করে, তোমাদের সবাই সুস্থতা কামনা করে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গঙ্গারামপুরে গিয়েছিলেন, ওখান থেকে সরাসরি তোমাদের এখানে চলে এসেছেন। তো উনি কতখানি মানে সময় বলবো মূল্যবান সময় অন্য জায়গায় ঠিক সেটাও নিজের কর্মক্ষেত্রটা ঠিক রেখে তোমাদের কাছে এসেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য এবং আমরাও সমৃদ্ধ হচ্ছি। উনি একজন ডাক্তারবাবু, আমরা তো আয়ুর্বেদের কথা বলছি, উনি মানে অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদকে মিশিয়ে কথা বলছেন, সেটা আমার কাছে তোমাদের কাছে আশা করি আর বেশি গ্রহণযোগ্যতা পাবে। ডাক্তারবাবু বলো বা আমরা সবাই এখানে যারা বসে আছি, আমরা স্বামীজির কাছ থেকে যা শিখেছি সবাই, যেটা উনি আমাদের স্বামীজি যেটা আমাদের বলেছেন, কিছুই না, যোগের প্রচার প্রসার। আর মূলত যেটা স্বামীজির এখন বর্তমানে মূল লক্ষ্য বা আমরা মন থেকেও চাই, মূলত এই যুব সমাজ, ইয়াং জেনারেশনটাকে আমাদেরকে সুস্থ দেওয়ার চেষ্টা করা, এটাই আমাদের মূল লক্ষ্য। কারণ তোমাদের হাত ধরে আগামী সমাজ গড়ে উঠুক, এটাই আমরা চাই। তো সেই যুব সমাজটাকে, ইয়াং জেনারেশনটা যাতে সুস্থ থাকে, মূলত মনের দিক দিয়ে বা শরীর মন দুটো মিলিয়ে যাতে সুস্থ থাকে, এটাই আমাদের লক্ষ্য। আমরা চাইবো তোমরা যেটুকু শিখেছো সেটা নিয়মিত চর্চা করবেন, ডাক্তারবাবু যে বললেন বা আমরা যেভাবে বলেছি, যেটুকু শিখেছো। আর আমাদের প্রয়োজন হলে তোমরা আমাদের ফোন নাম্বার নিতে পারো, আমাদের ফোন নাম্বার থাকে, ফোনে আমরা সবসময় যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই সদুত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু জানি। ঠিক আছে, তো আমার ফোন নাম্বার ওই উপর ঠিক দেওয়া একটু ফোন নাম্বারটা লিখে নেবো। এই স্যারের নাম্বারটা লিখে রাত 10টা পর্যন্ত থাকে, ফোনটা অন, তারপরে অফ করে
যেহেতু আমাদের ভোরবেলায় উঠতে হয় সেজন্য আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। 700-1954-726 নাম হচ্ছে বিকাশ মাহাতো। আর একটা মৃন্ময় মাহাতো, ফোন নাম্বারটা লেখো। Eight 9674 41473. আরেকটা হচ্ছে বেলা মাহাতো 70471 86644. Seven zero 471 80644. আচ্ছা, আমারটা বলছি, ডক্টর শহীদুল ইসলাম 9733105253 9733105253। আচ্ছা, ডাক্তারবাবুর নাম্বারটা আমরা দিচ্ছি না, কারণ বিভিন্ন কাজে উনি ব্যস্ত থাকেন। কোন রকম ইনফরমেশন আমাদের দিলে আমরা সেটা কনভে করে দেব। হ্যাঁ, উনি দিতে চাইছেন, আমরা পারমিশন ছাড়া তো দিতে পারি। ডক্টর ওমকার মুন্ডু, ডেপুটি সিএমএইচ 8345 969098। 8345 969098। তোমরা যেও না, তোমাদের সার্টিফিকেট ব্যাপারে হয়তো ম্যাম বা স্যাররা কিছু বলবেন, একটু অপেক্ষা করে নিন। ম্যাম তো আছেন যারা দূর দূরান্ত থেকে আসছো, ট্রাফিকের গন্ডগোল থেকে লাগবে না। কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর আসার কথা আছে, সেই জন্য হয়তো কনভেন্সের একটু ঝামেলা হতে পারে। দূরের থেকে যারা আসো, যদি না পাও আসবে না, কিন্তু লোকাল যারা আছে তারা অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই জন্য বলছি, আমাদের কোর্সটা 7 থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। সেটা কম্পিটিশন যদি না হয় তাহলে কিন্তু সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। সেই জন্য বলছি, কোনো চাপ নেওয়ার দরকার নেই। যদি কনভেন্স পাও, যাতায়াতের সুব্যবস্থা যদি থাকে, গাড়ি ঘোড়া যদি পাওয়া লাগবে, দূরের বেশি দূরের গুলো বলছি না, হিলি কিংবা ধরো কুমারগঞ্জ, হ্যাঁ, কিংবা প্রতিরাম যদি গাড়ি না পায় দরকার নেই, রিস্ক নিয়ে আসতে হবে। কিন্তু লোকাল যারা আছে, আমার ঠিকানা লেখা আছে সব, আমরা দেখে নেবো। যে যা পারবে আসবে, যারা আসতে পারবে আসবে, ঠিক আছে? সুতরাং বোঝা গেল লোকাল যারা আছে ঠিকানা কিন্তু আছে, আমাদের কাছে সব ঠিকানা আছে। আর এখানে বেশিরভাগ লোকাল আছে, বেশিরভাগ 80% লোকাল, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আমরা সেই জন্য সার্টিফিকেটটা দেওয়া বন্ধ রাখছি। 31 তারিখে দেবো ঠিক করেছি আমরা, 31 তারিখ পর্যন্ত ক্যাম্পটা চলবে আমাদের,
ঠিক আছে? লোকাল যারা আছে একটু হাত তোলো তো, একটু মুখটা দেখি। সবাই হাত তোলো। কি ব্যাপার? হাত তুলছেন, সামনে তো হাত তোলো না। আচ্ছা আচ্ছা, হিলি থেকে যারা আসছে হাত তোলো। হিলি ত্রিমোহিনী থেকে যারা আছে হাত তোলো। হিলি ত্রিমোহিনী একই ব্যাপার। এদিকে ডানার হাত থেকে যারা আসছে একজন, ঠিক আছে, 4 আগে 5 জন। আর কে আছে? শুধু অ্যাবাউট 50 আমরা পাচ্ছি। হ্যাঁ, আজকে 60 জন আমার পরীক্ষা দিয়েছিল, 60 পাচ্ছি আমরা, 50 পাচ্ছি 10 জন নাই আছে। ঠিক আছে, আর কোনো অসুবিধার কিছু নেই। আর এই সার্টিফিকেটটা